হ্যালো, আমি কি ডিটেকটিভ বক্সির সাথে কথা বলছি? হ্যাঁ নমস্কার, আমি ব্যোমকেশ বক্সি, তবে ডিটেকটিভ নই, সত্যান্বেষী। সালের অক্টোবর মাস। দুদিন হলো ব্যোমকেশ, সত্যবতী এবং আমি বীরভূম থেকে বাড়ি ফিরে এসেছি। যেরকম ভয়ানক পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা গিয়েছি এই কদিন, সে কথা ভাবলেই বুকটা এখনো কেঁপে ওঠে। মানুষ কুসংস্কারের বশবর্তী হয়ে যে অজানা এক মৃত্যু লীলায় নিজেকে জর্জরিত করে, গত এক সপ্তাহের মধ্যে ভালো করেই তা উপলব্ধি করতে পেরেছি। যে ঘটনা আমি বলতে চলেছি, সেই ঘটনা কোনো দিনই আমার স্মৃতি থেকে মুছবে না। শুধু আমার নয়, ব্যোমকেশ এবং সত্যবতীও হয়তো ভুলতে পারবে না। ঘটনাগুলো এই গল্পের বিভিন্ন চরিত্র থেকে কখনো আমার নিজের চোখে দেখা। আমি সেই গল্প নিজের মতো করে বলে যাচ্ছি। বীরভূম ছোটনাগপুর মালভূমির সম্প্রসারিত অংশে অবস্থিত। বীরভূমের শিউরি গ্রামের উত্তর দিক দিয়ে বয়ে চলেছে ময়ূরাক্ষী নদী। ময়ূরাক্ষী এই নামের অর্থ ময়ূরের চোখ, অর্থাৎ ময়ূরের চোখের মতো জলপূর্ণ। শিউরি গ্রামে তাঁতি এবং শাঁখারি পরিবারের লোকজনদের বসবাস বেশি। শাঁখারি বলতে যারা শঙ্খের কাজ করে তাদের বোঝায়। এই শিউরি গ্রামেরই এক তাঁতির নাম হচ্ছে শ্রীনাথ। তাঁতি পাড়ায় বসবাস করে। শ্রীনাথ তাঁতির এক মেয়ে আছে, নাম কুসুম। 21 বছর বয়সী এই মেয়েটি দেখতে সুন্দরী। বৃহস্পতিবার সকালে স্নান করে পূজা করার রীতি রয়েছে তাঁতি পাড়ায়। গ্রামের মেয়েরা সেদিন নদীতে স্নান করতে যায়। কুসুম সকালে নদীতে স্নান করতে গেল। ফেরার সময় শিশির কুসুমের সামনে এসে দাঁড়ায়। কুসুম বলে, আমার পথ ছেড়ে দাও। তুমি আমার কথাটা একবার শোনো। আমি তোমার কোনো কথা শুনতে চাই না, তুমি ঠক। আমাকে একবার কথা বলার সুযোগ দাও, আমি তোমাকে সব বুঝিয়ে বলছি। ঠিক আছে, যা বলার তাড়াতাড়ি বলো। আমি জানি তোমাকে সত্যিটা বলে দেওয়া উচিত ছিল, কিন্তু তোমাকে যদি হারিয়ে ফেলি তাই বলতে পারিনি ভয়। তোমার যে আগেও একবার বিয়ে হয়েছিল, এটা তুমি নিজের মুখে আমাকে বলতেই পারতে। মানুষের স্ত্রী মারা যেতেই পারে, কিন্তু তুমি আমার থেকে সেটা লুকিয়েছ। বিশ্বাস করো, আমি সত্যটা লুকিয়েছি কেবল ভয়ে। যদি তুমি আমাকে ছেড়ে দাও সেই ভয়ে। তুমি আমাকে মাফ করে দাও কুসুম। ঠিক আছে, তোমায় ক্ষমা করলাম, তবে আর কখনো আমার মিথ্যে কথা বলো না। কথা দিচ্ছি আর কখনো এমন হবে না। আমায় ভালোবাসো তো আগের মতন? ভালোবাসি, আগের মতোই ভালোবাসি। তাহলে একটা চুম্বন দাও। না, এখন না। এখন আমি যাই, না হলে দেরি হয়ে গেলে বাবা চিন্তা করবেন। আবার কবে দেখা হবে? যখন তুমি আমায় মনে করবে, আমি তখনই তোমার কাছে ছুটে চলে আসব। তোমাকে সব সময় মনে পড়ে। তাহলে বিয়ে করে তোমার ঘরে নিয়ে যাও আমায়। সত্যি বলছো? হ্যাঁ বলছি, আমায় তুমি বিয়ে করে তোমার ঘরে নিয়ে যাও। ঠিক আছে, আমি তোমার বাবার সাথে কথা বলবো। নবদ্বীপের তেহট্ট গ্রামের রহস্য সমাধানের পর ব্যোমকেশ সত্যবতীর ভালোবাসা পেয়েছিল ঠিকই, কিন্তু তখনও বিবাহ হয়নি। আসলে সত্যবতী স্নাতকোত্তরটা সম্পূর্ণ করতে চেয়েছিল। আচ্ছা, আমি যদি গ্র্যাজুয়েশন শেষ করে বিয়ে করি, তুমি কি খুব রাগ করবে? রাগ করবো কেন? তুমি সম্পূর্ণ করো। তোমার মুখ দেখে বোঝা যাচ্ছে কিন্তু যে তুমি রাগ করছো। না, আমি রাগ করছি না। তাহলে একটু হাসি মুখে বলো লক্ষ্মীটি, মাত্র 3 বছরের তো ব্যাপার। আচ্ছা ঠিক আছে বাবা, করো। এবার হয়েছে? হ্যাঁ হয়েছে। আর তাই এই বছর অর্থাৎ 1937 সালের 15ই সেপ্টেম্বর ব্যোমকেশ আর সত্যবতীর বিয়েটা সম্পূর্ণ হলো। বিয়ের পর 2 সপ্তাহ কেটে গেছে। হ্যারিসন রোডের এই বাড়িটির 3 তলায় ব্যোমকেশ, পুটিরাম আর আমি থাকতাম। আর এখন সত্যবতী এই সংসারের গৃহিণী হয়েছে। আমি বললাম, কি হে ব্যোমকেশ, বিয়ের পর জীবন কেমন বুঝছো? এখনো তো ভালোই বুঝছি ভাইয়া, তবে জানি না সামনের দিনগুলোতে কেমন হবে। আচ্ছা, বিয়ে তো হলো, তোমরা কোথাও বেড়াতে যাবে না? যতটুকু জমানো ছিল বিয়েতে তা প্রায় শেষ হয়ে গেছে। এই অবস্থায় বেড়ানোর কথা ভাবাও ঠিক নয়। এমন সময় রান্নাঘর থেকে বসার ঘরে এসে দাঁড়ালো সত্যবতী।
বিয়ের পর হাতে শাঁখা পলা, লাল টকটকে সিঁদুর পরে পরনে একটা লাল শাড়িতে তাকে সুন্দর মানিয়েছে। সত্যবতী বলল, আমি কি তোমায় বিদেশে নিয়ে যেতে বলেছি নাকি? তুমি আমায় বীরভূমে নিয়ে চলো, আমার ভীষণ ইচ্ছে সেখানে বেড়াতে যাবার। তা এত জায়গা থাকতে বীরভূম কেন? কারণ বীরভূমে অনেক কিছু দেখার আছে। যেমন? যেমন 51 সতীপীঠের 5টি পীঠস্থান, হেতমপুর রাজবাড়ি আছে, আর কবিগুরুর শান্তিনিকেতন তো আছেই। আর বলতে হবে না ব্যোমকেশ, তোমার বাকিটুকু অর্থ যাবে দেখছি। তুমি কিছু টাকা ধার দিও ভাই পরে। তথাস্তু। শ্রীনাথ তাঁতি বাড়ি ফিরল সন্ধ্যার পর। আজ ফিরতে দেরি হলো বাবা? কয়েকটা নতুন কাপড়ের বায়না পেয়েছি, সেই বায়নার কাপড়গুলোই বুনছিলাম। আচ্ছা ঠিক আছে, যাও তুমি হাত মুখ ধুয়ে নাও, আমি চা করে দিচ্ছি। না রে মা, আজ আর চা খাবো না। তুই বরং রাতের খাবার চড়িয়ে দে, বুঝলি? খেয়ে শুয়ে পড়বো। তোমার শরীর খারাপ করছে আবার? না 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 না, একটু ক্লান্ত হয়ে পড়েছি। যা। ঠিক আছে, তুমি বসো, আমি রান্না চড়িয়ে দিচ্ছি। কুসুমের যখন 10 বছর বয়স, তখন ম্যালেরিয়ায় কুসুমের মা মারা যায়। তারপর থেকে তার বাবাই তাকে বড় করেছে। মঙ্গলবারের সকালবেলা ব্যোমকেশ, সত্যবতী আর আমি বীরভূমের উদ্দেশ্যে যাত্রা করলাম। থাকার জায়গার কথা জিজ্ঞাসা করতে সত্যবতী বলল, দেখো, থাকার জায়গা নিয়ে তোমাদের চিন্তা করতে হবে না। বীরভূমের সিউড়িতে আমার এক বান্ধবী থাকে, তার বাড়িতেই থাকবো। আমি তাকে চিঠি পাঠিয়ে দিয়েছিলাম, কোনো অসুবিধা হবে না। শিউড়িতে? শিউড়িতে তোমার বান্ধবী হলো কি করে? আমরা একসঙ্গে কলেজে পড়তাম। সিউড়ি গ্রামের আমার বান্ধবী একমাত্র মেয়ে যে কলেজে পড়েছে, জানো? আগে তো বলনি তোমার এই বান্ধবীর কথা। তার নাম কি ওই বান্ধবীর? কুসুম। আর বলিনি নয়, বরং বলার সুযোগই পাইনি। আমাদের বিয়েতে তোমার বান্ধবীকে বলনি? বলেছিলাম, কিন্তু ওর বাবা তখন অসুস্থ ছিলেন, তাই আসতে পারেননি। বুঝলাম। কলকাতা থেকে সিউড়ি 220 কিলোমিটারের পথ। ট্রেনে যেতে সময় লাগে 4.5 ঘন্টার কিছুটা বেশি। কলকাতা থেকে ট্যাক্সি নিয়ে হাওড়ায় নামলাম। সত্যবতী, সাবধান, ভিড়ে হারিয়ে যেও না যেন। আমি কলকাতার মেয়ে, হারাবো বললেই হলো? ব্যোমকেশ ভয় পাচ্ছে, কারণ অনেক সাধনার পরে তোমাকে পেয়েছে। সাধনা না চাই, বারবার আমার কাছে গিয়ে নাকি কান্না করত, তাই আমি ওর কান্না থামাতে বিয়ে করলাম। আমি হেসে উঠে বললাম, ঠিক বলেছ। ব্যোমকেশ আমাদের দিকে একবার তাকালো, বলল, হ্যাঁ, হাসাহাসি করো আমায় নিয়ে। আমরা ট্রেনে উঠে বসলাম। সঠিক সময়ে ট্রেনও ছেড়ে দিল। বিকেল 4টের সময় ট্রেন সিউড়ি স্টেশনে গিয়ে পৌঁছালো। আমরা ট্রেন থেকে নেমে স্টেশনে দাঁড়ালাম। স্টেশনে কিছু লোকজন ঘোরাফেরা করছে। ব্যোমকেশ বলল, কই তোমার বান্ধবী কোথায়? কুসুম তো বলেছিল ট্রেন স্টেশনে অপেক্ষা করবে, কিন্তু তাকে তো দেখতে। কথা শেষ না করেই সত্যবতী চিৎকার করে উৎসাহে বলে উঠল, ওই যে আমার বান্ধবী কুসুম। সত্যবতীর সামনে কুসুম এসে দাঁড়ালো। তাকে দেখতে ভীষণ সুন্দরী, বয়স সত্যবতীর মতোই হবে। সে হাসি মুখে সত্যবতীকে আলিঙ্গন করল। দেখলাম হাসলে তার গালে একটা টোল পড়ছে। কুসুম বলল, অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হলো তাই না রে? আরে না না, এই তো মাত্র এলাম, আর তুইও এসে পড়লি। আলাপ করিয়ে দিই, এই হলো আমার স্বামী। নমস্কার, কেমন আছো তুমি? তুমি করেই বলছি, কিছু মনে করো না যেন। না না, কি আবার মনে করব, আপনি আমার থেকে বড়। আমি কিন্তু আপনাকে জামাই বাবু বলতে পারবো না, দাদা বাবু বলবো, চলবে তো? দৌড়বে। কি ব্যাপার অজিত, তুমি এত চুপ করে কেন? এমনি এমনি। নমস্কার, আমি অজিত, সত্যবতীর ভাসুর আর ব্যোমকেশের বন্ধু। আচ্ছা, নমস্কার। আমিও প্রতি নমস্কার করলাম। চল সত্য, আসুন দাদা বাবু, আপনিও আসুন অজিত বাবু। অজিত,
তুমি যে ফুলের কাছে বাবু হয়ে গেলে, হ্যাঁ? আমি কিছু বললাম না। আমরা সন্ধ্যার সময় তাঁতিপাড়ায় কুসুমের বাড়ি গিয়ে পৌঁছালাম। কুসুমের পিতা শ্রীনাথবাবু তখন বাড়িতেই ছিলেন। কুসুম তার সঙ্গে আমাদের পরিচয় করিয়ে দিল। তিনি বললেন, আপনারা আমার বাড়ির অতিথি হয়ে এসেছেন, আমি খুব খুশি হয়েছি। কিন্তু আপনাদের একটু অসুবিধা হবে, এখানে শহরের মতো সুযোগ সুবিধা নেই না। আপনি কিছু ভাববেন না কাকাবাবু, আমরা ঠিক মানিয়ে নেব। ঠিক আছে মা। এই কুসুম, কুসুম, দে ওনাদের জল দে। হাত মুখ ধুয়ে বিশ্রাম না, বুঝলে? অনেক দূর থেকে এসেছো। আমরা হাত মুখ ধুয়ে বিশ্রাম নেওয়ার জন্য ঘরের ভেতর প্রবেশ করলাম। বাড়িটা মাটির তৈরি, খড়ের ছাউনি। মোট 4টে ঘর। আমাদের পাশাপাশি 2টো ঘর দেওয়া হলো। একটা ব্যোমকেশ ও সত্যবতী, আর অপরটাই আমি। সারা দিনের ক্লান্তিতে রাতে তাড়াতাড়ি শুয়ে পড়লাম। কি ব্যাপার, তুমি এত রাতে এখানে? আজ দেখা করার কথা ছিল, তোমার মনে নেই? মনে ছিল, কিন্তু আমার বান্ধবী এসেছে, তাই যেতে পারিনি। তোমার বান্ধবী একা? না, তার স্বামী আছেন, আর তার স্বামীর বন্ধু আছেন। ও আচ্ছা। তুমি এখন যাও, কেউ দেখে ফেললে আমায় কলঙ্ক দেবে। কিন্তু তার আগে তুমি কথা দাও, তুমি আগামীকাল দেখা করতে আসবে। দেখো, কথা দিতে পারছি না, তবে চেষ্টা করে দেখব। ঠিক আছে। সকালে পাখির ডাকে ঘুম ভাঙল। ঘড়িতে দেখি 6টা বাজে। দরজা খুলে বাইরে আসতেই দেখি ব্যোমকেশ চা পান করছে। আমাকে দেখে বলল, ঘুম ভাঙলো অজিত? যাও, ফ্রেশ হয়ে নাও। আমি ফ্রেশ হয়ে এসে ব্যোমকেশের পাশে খেজুর পাতার চাটাইয়ে বসলাম। সত্যবতী চা নিয়ে এসে আমাকে দিল। সকালটা খুব সুন্দর, তাই না? ঠিকই বলেছ। সকাল সুন্দরী হয়, তবে গ্রাম না হলে সকালটা ভালো করে উপভোগ করা যায় না। জিজ্ঞেস করলাম, এই সত্যবতী, তোমার বান্ধবী কোথায়? প্রশ্নটা শুনে ব্যোমকেশ ও সত্যবতী দুজনেই আমার দিকে তাকিয়ে হাসল। আমিও বিষয়টা বুঝতে পেরে বললাম, আরে আরে, তোমরা যা ভাবছো তা নয়। আরে আমি তো এমনিই বললাম। আমরা তো কিছুই ভাবিনি। অজিতের মনে বোধ হয় ফুল ফুটতে শুরু করেছে। তোমরা যা ভাবছো তা কিন্তু সম্পূর্ণ ভুল। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, কোনটা ভুল আর কোনটা ফুল তা না হয় পরে দেখা যাবে। এখন বলো, আজ কোথায় বেড়াতে যাওয়া যায়? হ্যাঁ, আরে তুমি আমাদেরকে বীরভূমে নিয়ে এসেছো, এখন তুমি বলো কোথায় যেতে চাও। শান্তিনিকেতন। তাহলে 8টার মধ্যে বেরিয়ে পড়া দরকার, কারণ শান্তিনিকেতনে অনেক ঘোরার জায়গা আছে। তারপর আবার ফিরতে হবে। ফিরতে হবে মানে? দুপুরের খাবারটা কোথায় খাবে? বোলপুর অনেক বড় জায়গা, সেখানে অনেক রেস্তোরাঁ পাওয়া যাবে, সেখানেই খাবো। আমরা যখন কথা বলছি তখন কুসুম এসে সত্যবতীর পাশে দাঁড়ালো। বলল, কি নিয়ে আলোচনা হচ্ছে? ও, আমরা শান্তিনিকেতন দেখতে যাব, বুঝলি? তুই আসছিস তো? আমি তো অনেকবার গিয়েছি, তোরা যা, আমাকে তো বাবার জন্য রান্নাও করতে হবে। আহা, বলছে যখন গিয়ে ঘুরে আয়। আমার দোকানের পাশে একটা খাবারের দোকান আছে, ওখান থেকে কিছু খেয়ে নেবক্ষণ। ব্যাস, কাকা বাবু বলে দিয়েছে। আর তাছাড়াও আমাদের একটা গাইডেরও তো প্রয়োজন। সত্য, তুই কিন্তু মার খাবি খুব। সত্যবতী এবং কুসুম প্রস্তুত হতে চলে গেল। বললাম, ব্যোমকেশ, দেখেছ সত্যবতী তার বান্ধবীকে পেয়ে কতটা খুশি? আর তুমি সত্যবতীর বান্ধবীকে পেলে খুশি হবে বোধ হয়। এই, আমার সঙ্গে মজা করছো? করো করো, এখন তো তোমারই দিন। বোলপুরে পৌঁছতে আমাদের 1.5 ঘন্টার কিছু বেশি সময় লাগলো। সেখান থেকে শান্তিনিকেতনে পৌঁছতে আরও কিছুটা সময় গেল। শান্তিনিকেতনে পৌঁছানোর পর কুসুম বলল, তুই যে তখন বললি গাইড হয়ে থাকতে। আরে বাবা, সে তো মজা করে বলেছিলাম। আরে সেটা জানি, আমি তোকে আর আপনাদেরও বলছি, আজ শান্তিনিকেতনের বিশেষ জায়গাগুলো ঘুরিয়ে দেখব গাইড হয়ে। খুব ভালো হয় তাহলে। শান্তিনিকেতন বলতে সবার আগে কার কথা তোর মনে হয়? কবিগুরুর কথা।
কিন্তু শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন কবিগুরুর পিতা অর্থাৎ মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর। তবে এই শান্তিনিকেতন জনপ্রিয় ও আরো বিকশিত করেন কবিগুরু। বুঝলাম। 1863 সালে কবিগুরুর পিতা রায়পুরের জমিদারের কাছ থেকে দুটি ছাতিম গাছ সহ 20 একর জমি মাত্র বার্ষিক 5 টাকায় ইজারা নিয়েছিলেন। তিনি একটি অতিথিশালা তৈরি করেছিলেন এবং নাম রেখেছিলেন শান্তিনিকেতন। তারপর থেকে ক্রমশ জায়গাটা শান্তিনিকেতন হিসেবে পরিচিতি লাভ করে। শান্তিনিকেতনে কবিগুরু প্রথম এসেছিলেন 17 বছর বয়সে। চল এবার শান্তিনিকেতন ভবন ঘুরিয়ে দেখাই। হ্যাঁ চল চল চল। আমি আর ব্যোমকেশ তাদের অনুসরণ করলাম। এই দেখ সত্য, এটি হলো শান্তিনিকেতন ভবন, এখানের সবচেয়ে পুরনো বাড়ি। এখানে বলে রাখা দরকার, শান্তিনিকেতন ভবনটি একটি দালান বাড়ি এবং বাড়িটি দোতলা। বাড়িটির সামনে একটি ভাস্কর্য রয়েছে। ব্যোমকেশ বলল, এই ভাস্কর্য কে নির্মাণ করেছিলেন? এটা নির্মাণ করেছিলেন রামকিঙ্কর বেইজ। আর এই যে এখান থেকে কবিগুরুর পিতা সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতেন। বাড়িটির পাশে ছোট্ট একটা পুকুরও দেখতে পেলাম। এবার উপাসনা মন্দির দেখবি, আয় আয়। আমরা তিনজন কুসুমকে অনুসরণ করলাম। এই হলো উপাসনা মন্দির। এই মন্দির প্রতিষ্ঠা করেছিলেন কবিগুরুর বড় দাদা দ্বিজেন্দ্রনাথ ঠাকুর। মন্দির গৃহটি রঙিন কাঁচ দিয়ে বিভিন্ন নকশায় নির্মিত। চল এবার পূর্ব দিকে যাই, ছাতিম গাছতলা দেখবো, আয়। গেলাম। সত্যি জায়গাটি দারুণ। চারিদিকে সবুজে ঘেরা পরিবেশ, ভীষণ ভালো লাগছিল দেখতে। আচ্ছা, এখানে তালধ্বজ বলে কিছু একটা আছে না? হ্যাঁ আছে তো, চলুন দেখাচ্ছি। এই বলে কুসুম আমাদের একটি জায়গায় নিয়ে গেল। দেখে অবাক হলাম। একটি তাল গাছকে কেন্দ্র করে অপূর্ব পরিকল্পনায় নির্মিত হয়েছে মাটির তৈরি একটি সুন্দর গোলাকৃতি বাড়ি। তাল গাছের পাতাগুলি ধ্বজার মতো করে বাড়িটিকে উপরের দিক থেকে শোভিত করে রেখেছে। বুঝলাম বাড়িটির নাম তালধ্বজ কেন রাখা হয়েছে। জানেন এই বাড়িটি কে নির্মাণ করেছিলেন? কে? তেজেশ চন্দ্র সেন নামে এক গাছপ্রেমী এই বাড়িটি নির্মাণ করেছিলেন। আসলে আজ আমরা বাঙালিরা নিজেদের সংস্কৃতি আর ঐতিহ্যের সঙ্গে যাদের নাম জড়িয়ে আছে তাদের নামগুলোই ভুলে যেতে বসেছি। কথাটা মন্দ বলনি। তারপর আমরা গিয়ে দাঁড়ালাম একটা বাগানে। বাগানটাই আম গাছে ভর্তি। এত আম গাছ? এইটি হলো আম্রকুঞ্জ। মহারাজা মেহতাব চাঁদ তার মালি রামদাসকে পাঠিয়ে এই বাগানটি তৈরি করেছিলেন কবিগুরুর নোবেল পাওয়ার পর তাকে সংবর্ধনা জানাতে। এখানে ক্লাসও হয়। বাহ, তা আর কিছু দেখার আছে? হায়। আমরা গেলাম কুসুমের সঙ্গে। এই হলো সমীন্দ্র পাঠাগার। আচ্ছা বলতো সমীন্দ্র কার নাম? জানি না রে। ব্যোমকেশ দাদা বাবু, আপনি? আমি জানি, কিন্তু অজিত তুমি কি জানো? অজিত বাবু জানেন? আমি বললাম, না। সমীন্দ্র হল কবিগুরুর কনিষ্ঠ পুত্রের নাম। তিনি 1907 সালের 17 ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমীতে এখানে ঋতুরঙ্গ নামে এক ঋতু উৎসব শুরু করেন। পরে কবিগুরু 1930 সালের দিকে ঋতুরঙ্গ উৎসবকেই বসন্ত উৎসবে পরিণত করেন এবং সমীন্দ্র ঠাকুরের স্মৃতির উদ্দেশ্যে এই জায়গার নাম দেওয়া হয় সমীন্দ্র পাঠাগার। শান্তিনিকেতন ঘুরতে ঘুরতে প্রায় দুপুর হয়ে গেল। আমরা একটা রেস্তোরাঁতে দুপুরের খাওয়া সেরে নিই। খাওয়া হলে পর সত্যবতী বলল, এই এবার খোয়াই দেখতে যাব। বলছো যখন চলো। আমরা খোয়াই দেখতে গেলাম। আসলে শান্তিনিকেতন পূর্বে এলাকাটি অজয় এবং কোপাই নদী দ্বারা আবদ্ধ। একটা সময় ছিল যখন শান্তিনিকেতন গভীর অরণ্য ছিল, কিন্তু সময়ের কালে ক্ষয়ের ফলে কিছু এলাকা শুকনো হয়ে যায় এবং এই জায়গার নাম হয়
খোয়াই। জায়গাটি খুবই সুন্দর। কিছুক্ষণ বসার পর সত্যবতী বলল, কোপাই নদীর ওই দিকটায় চলো, গিয়ে একটু দেখে আসি। তুই যে এত ঘুরতে পছন্দ করিস, আগে তো জানতাম না। হ্যাঁ, ভালোবাসি, তবে এর আগে সুযোগ হয়ে ওঠেনি। বলো যে দাদার টাকা খরচ করতে চাওনি। যদি তাই হয়, কোনো ভুল তো করিনি। না, ভুল করনি, কিন্তু আমার পকেট যে শূন্য হয়ে যাচ্ছে। ও নিয়ে ভেবো না, আমি তোমায় 2-4 পয়সা ধার দেবক্ষণ। এই বলে সত্যবতী হেসে উঠল, সঙ্গে কুসুম আর আমিও। আমরা কোপাই নদীর কাছে পৌঁছালাম। এখানে চারিপাশে গাছপালা বেশ ভালোই আছে। সামনে গাছের একটা গুড়ি রাখা ছিল। সত্যবতী সেটার উপরে গিয়েই বসলো, তার পাশে কুসুম। আমি আর ব্যোমকেশ তাদের থেকে একটু দূরে দাঁড়িয়ে সিগারেট টানতে লাগলাম। দেখেছো, বান্ধবীকে পেয়ে আমাকে আর কোনো গ্রাহ্যই করছে না। তুমি তো দেখছি ভাইয়া বড়ই হিংসুটে। এই কথা কেন বললে? কতদিন পরে বান্ধবীর সঙ্গে দেখা হয়েছে, এ দুজনের কথা থাকতে পারে না? থাকতে আবার পারে না, কিন্তু কথাটা আর শেষ হলো না ঠিক। এমন সময় কুসুমের চিৎকার শোনা গেল। আমরা ছুটে গেলাম সেদিকে। দেখি কুসুম আর সত্যবতী গুড়ির ওপরে বসে নেই, তারা বোধহয় নদীর পাড়ে নেমেছিল, আর সেখান থেকেই চিৎকারটা এসেছে। আমরা দৌড়ে এগিয়ে যেতে যেতে দেখি সত্যবতী আর কুসুম খুব দ্রুত নদীর পাড় দিয়ে উপরে উঠে আসছে। কাছে গিয়ে ব্যোমকেশ প্রশ্ন করল, কি ব্যাপার, ওভাবে চিৎকার করলে কেন? ওখানে ওখানে কুসুম আর উচ্চারণ করতে পারল না। আমি বলছি, নদীর পাড়ে একটা মেয়ের মৃতদেহ পড়ে আছে, আর মৃতদেহটার মাথা নেই। হ্যাঁ, ঠিক দেখেছো? হ্যাঁ। তোমরা এখানেই থাকো। অজিত, চলো তো দেখি। আমি আর ব্যোমকেশ নদীর পাড়ে নামলাম। কিছুটা যেতেই দেখতে পেলাম সেই মেয়েটির মৃতদেহ। মেয়েটির পরনে একটা শাড়ি, দেখে মনে হলো মাথাটি কোনো ধারালো জিনিস দিয়ে কেটে ফেলা হয়েছে। মেয়েটির বয়সও সত্যবতীর মতোই ছিল। কেউ ভীষণ নিষ্ঠুরভাবে মেয়েটির মাথাটি কেটে নিয়েছে। মৃতদেহ তো দেখে মনে হচ্ছে সম্ভবত 2-3 দিন আগে মেয়েটিকে হত্যা করা হয়েছে। কি করে বুঝলে হত্যা? মেয়েটি তো আর নিজে নিজে ওভাবে নিজের মাথাটা কাটতে পারবে না। নিশ্চয়ই কেউ কেটেছে, আর যে কেটেছে হত্যাকারী সেই। ঠিকই বলেছ। তা এখন করণীয়? থানায় একটা খবর দিতে হবে। চলো। আমরা নদীর পাড় ছেড়ে উপরে ফিরে এলাম। আচ্ছা, খুন, তাই না? মনে তো তাই হচ্ছে। আচ্ছা শোনো, আমরা থানায় যাবো একবার। কেন? একটা মৃতদেহ পড়ে আছে নদীর ধারে, একজন সাধারণ মানুষ হয়ে সেটা থানায় জানানো আমাদের কর্তব্য। ততক্ষণ কুসুম একটু স্বাভাবিক হতে পেরেছিল। সে বলল, দাদাবাবু ঠিকই বলেছেন, চলুন আমিও সাথে যাব। কিরে, যাবি তো সত্য? হ্যাঁ, যাব। ব্যোমকেশ নিষেধ করল না, কারণ ওদের রেখে যাওয়া যাবে না। তাই সত্যবতী এবং কুসুম আমাদের সঙ্গেই চলল। আমরা শান্তিনিকেতনের থানায় গিয়ে পৌঁছালাম। একজন কনস্টেবল আমাদের বসতে বলল। কিছুক্ষণ পর আমাদের ডাক পড়ল। বড়বাবুর কেবিনে প্রবেশ করলাম আমরা 4 জন। নমস্কার, আমার নাম ব্যোমকেশ বক্সী। আপনাকে একটা তথ্য জানাতে এলাম। ব্যোমকেশ বক্সী নামটা শুনে থানার বড়বাবুর রীতিমতো খাতির করতে শুরু করলেন ব্যোমকেশের। থানার বড়বাবুর নাম গিরিধর বোস। তিনি বললেন, আরে আপনি ব্যোমকেশ বক্সী? আপনার নাম অনেক শুনেছি, পড়েছি অনেক কাগজে। আরে আপনি দাঁড়িয়ে কেন? বসুন বসুন। আমরা 4 জন বসলাম। হ্যাঁ, তো এবার বলুন। আমরা যেটা দেখেছি সেটাই গিরিধরবাবুকে জানালাম। তিনি বললেন, আমি এখনই বেরিয়ে পড়ছি লোকজন নিয়ে। আপনি এখানে উঠছেন তো? না, আমি সিউড়িতে উঠেছি, আমার স্ত্রীর বান্ধবীর বাড়িতে। এই হলো আমার স্ত্রী সত্যবতী, আর ও হলো কুসুম, আমার স্ত্রীর বান্ধবী। বেশ বেশ, তাহলে আপনারা যান, আমি দেখছি বাকিটা। আচ্ছা। আর হ্যাঁ, আপনারা কিছুদিন আছেন তো সিউড়িতে? হ্যাঁ, অবশ্যই। ঠিক আছে, আমি আপনার সাথে 2 দিনের মধ্যেই দেখা করব। আমি আপনার ফ্যান বলতে পারেন। সে তো ভালো কথা, নিশ্চয়ই আসবেন, কোনো সমস্যা নেই। কুসুম, কোনো সমস্যা নেই তো?
না না, সমস্যা কিসের? আজ উঠি তাহলে। আমরা থানা থেকে বেরিয়ে সিউড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সিউড়িতে পৌঁছতে প্রায় সন্ধ্যা হয়ে গেল। কুসুম সন্ধ্যাবাতি দেওয়ার জন্য চলে গেল। ততক্ষণে অবশ্য শ্রীনাথ বাবু ফিরে এসেছিলেন। আমরা বাড়ি ফিরতে বললেন, কেমন বেড়ানো হলো? খুব ভালো। বেশ বেশ, যাও মা, এবার বিশ্রাম নাও। সারাদিন তো অনেক ধকল গেছে। মৃতদেহ দেখার ঘটনাটা আমরা চেপে গেলাম। সত্যবতী ঘরে প্রবেশ করল। আমি আর ব্যোমকেশ দাওয়াতে চেটাইয়ে বসে পড়লাম। দেখলাম ব্যোমকেশ কিছু যেন একটা ভাবছে, তাই জিজ্ঞাসা করলাম, কি ব্যোমকেশ, কি ভাবছো? কিছু না। তুমি মৃতদেহটা সম্পর্কে চিন্তা করছো, তাই না? তুমি কি কোনো রহস্য খুঁজে পেলে নাকি? কি রহস্য? সত্যবতী ঘর থেকে বার হতে হতে কথাটা শুনে নেয়। তারপর প্রশ্ন করলো, কিছু না। আমি স্পষ্ট শুনেছি, বলো আমাকে। বললাম, ব্যোমকেশ ভাবছে আমরা যে মৃতদেহটা দেখলাম ওই মেয়েটিকে হত্যা করা হয়েছে, এইটাই ব্যোমকেশ মনে করে। যদি তাই সত্যি হয়? তার জন্য পুলিশ রয়েছে, আর আমরা এখানে বেড়াতে এসেছি, কোনো রকম তদন্ত করতে নয়। আর ধরো যদি কেসটা তোমার কাছে আসে? যদি আসে তখন দেখা যাবে। কথায় ইতি পড়ল, কারণ কুসুম সন্ধ্যা দিয়ে চা তৈরি করে এনেছে। চা দেওয়ার পর কুসুম বলল, সত্যবতী, তুই তো আগে বলিসনি যে দাদাবাবু একজন গোয়েন্দা? আরে বাবা, বলার সুযোগ পেলাম কখন? গ্র্যাজুয়েশনের প্রথম 6 মাস কলেজে এসেছিস তুই, তারপর কলেজে এসেছিস শুধু পরীক্ষা দিতে। বিয়েতেও তো আসতে পারলি না, তবে বলবো কিভাবে? হ্যাঁ, তা অবশ্য ঠিক। ও অবশ্য নিজেকে গোয়েন্দা বলতে পছন্দ করে না, নিজেকে সত্যান্বেষী বলে। সত্যান্বেষী অর্থাৎ যে সত্যের অনুসন্ধান করে? বাহ, দারুণ তো। দাদাবাবু, আপনার যে কোনো একটা গল্প শোনান না। গল্প নয়, বরং সত্য ঘটনা। হ্যাঁ, ওই একটা সত্য ঘটনা শোনান। ব্যোমকেশ তখন করালি বাবুর হত্যা রহস্য ঘটনাটা শুনিয়ে দিল। কুসুম একটু হেসে বলল, আর আপনি তদন্ত করতে করতে সত্যের প্রেমে পড়লেন, তাই তো? ব্যোমকেশ কিছু বলল না। এই জানিস কুসুম, ও ভালো কবিতা বলে, একটা শোনাতে বল। সত্যি? হ্যাঁ, আমি কি মিথ্যে বলছি নাকি? তাহলে একটা কবিতা শোনান। ব্যোমকেশ পড়ল মহা ফাপড়ে। এমন যে ঘটবে তা কখনোই সে ভাবেনি। তবু সে একটা কবিতা শোনালো। মোমের মতো আঁখি তোমার স্নিগ্ধ জ্বলে যায়, মন আমার পূর্বে জেনেও পতঙ্গের মতো ধায়। তোমার কোমল হাতের আঙুল স্পর্শ করে চিবুক আমার, উড়তে চায় দূর গগনে, সঙ্গ চায় শুধু তোমার। আমরা কয়েক সেকেন্ড স্তব্ধ হয়ে রইলাম। ভালো লাগেনি? বাহ, আপনি তো খুব ভালো কবিতা বলেন। তারপর আরো কিছুক্ষণ গল্প গুজব করবার পর রাতের খাওয়া সেরে যে যার ঘরে চলে গেলাম। তখন যে কবিতাটা শোনালে সেটা খুব সুন্দর ছিল। তোমাকে শোনাবো বলেই লিখেছিলাম। সত্যি? তুমি আমায় এত ভালোবাসো? ভালোবাসি বলেই তো তোমার সঙ্গে সংসার করব বলে ওইভাবে তোমার পেছনে ঘুরতাম। প্রতিটা মেয়ে আশা করে তার স্বামী সুন্দর হোক বা না হোক, যেন ভালোবাসায় কোনো কমতি না থাকে। আর আমি তো দুটোই পেয়েছি। আমি সত্যিই ভাগ্যবতী। আমিও কি কম ভাগ্যবান বলো যে তোমার মতন একজন সঙ্গী পেলাম? জানো, আমি ভাবতাম তুমি হয়তো ক্ষণকালের ভালো লাগায় আমাকে চেয়েছিলে, তাই তোমায় প্রথম প্রথম পাত্তা দিতাম না। বুঝলাম। আসলে আমি তো সুন্দরী নই, তাই ভেবেছিলাম তুমি আমার সঙ্গে প্রেমের বাহানা করে ঘুরে বেরিয়ে পরে প্রত্যাখ্যান করবে। কারণ পুরুষেরা প্রেম করার সময় সুন্দরী অসুন্দরী এসব দেখে না, কিন্তু বিয়ে করার সময় তাদের সুন্দরী মেয়ে চাই। কিন্তু সব পুরুষেরা যে এক হয় না। এমন অনেক পুরুষ রয়েছে যারা সুন্দরের চেয়ে বিশ্বাসযোগ্য কাউকে চায়, চরিত্রবতী কাউকে চায়।
আমি তোমাকে বুঝতে ভুল করেছিলাম, আর সেজন্য এখনো অনুতাপ হয় আমার। থাক, তোমায় আর অনুতাপ করতে হবে না। ভালোবাসা সহজে পেয়ে গেলে তা মূল্যহীন হয়ে যায়। একটু কষ্ট, একটু বেদনা, ভয়, এইগুলো না থাকলে ভালোবাসা ঠিক গভীর হয় না, বুঝলে? সকালের চা জল খাবার খেয়ে আমি আর ব্যোমকেশ গ্রামের বাজারের দিকে গেলাম। বাজারটা বেশ বড়, চারিদিকে নানান জিনিসপত্র বিক্রি হচ্ছে। ব্যোমকেশ দেখি মাছ বাজারের দিকে এগিয়ে গেল, আমিও তাকে অনুসরণ করলাম। ব্যোমকেশ একটি ইলিশ মাছ কিনল। আমি অবাক হয়ে বললাম, কি ব্যাপার ভাইয়া, ইলিশ মাছ কিনলে? ইচ্ছে হলো। সেটা তো জানি, কিন্তু এত বড় মাছটা যে নিলে, বেড়াতে গেলে দুপুরে তো খাওয়া হবে না, আর রাতে এতটা মাছ খেতে পারবে তো? আজ শিউড়িতেই থাকবো। বেড়াতে যাবে না? এই সত্যবতী ছাড়বে? শিউড়িতেই একটা বেড়ানোর জায়গা আছে, আজ সেইখানেই যাব। কোথায় বলো তো? হেতমপুর রাজবাড়ি। আমরা বাড়ি ফিরলাম। ব্যোমকেশের হাতে মাছ দেখে কুসুম বলে উঠল, এ কি করেছেন দাদাবাবু? মাছ খেতে ইচ্ছে করেছে বললেই পারতেন, আপনি কিনতে গেলেন কেন? সকালে বাজারে গেলাম, টাটকা মাছ বিক্রি হচ্ছে দেখে কিনে ফেললাম। এটা কিন্তু আপনি ভালো করলেন না। আপনি আমাদের বাড়ির অতিথি, আর আপনি কিনা মাছ কিনে খাবেন? আরে ওতে কিচ্ছু হয় না। যাও, এবার তুমি আর সত্য মিলে কাজে লেগে যাও তো দেখি। শ্রীনাথবাবু খুব ভোরেই দোকানে চলে গিয়েছিলেন। আজ বায়নার কাপড় দেওয়ার দিন। কুসুম আর সত্যবতী মাছ কুটতে ব্যস্ত হয়ে গেল। আমি আর ব্যোমকেশ বসে রইলাম চাটাইয়ে। দেখতে দেখতে 10টা বেজে গেল। কুসুম বলল, সত্যবতী, তুই রাজবাড়ি ঘুরে আয়, আমি রইলাম। তুইও তো যেতে পারতিস, রান্না না হয় এসেই হতো। শোন, এত দ্বিধা করিস না তো, তোরা যা না। আর আমি বহুবার রাজবাড়ি গিয়েছি। তাহলে আর কি বলি? আচ্ছা ঠিক আছে, কিন্তু বাড়িতে তুই তো একা। আগে তো একাই থাকতাম বাবা কাজে চলে গেলে। ঠিক আছে, আমরা তাড়াতাড়ি ফিরে আসবো খন। সত্যি কথা বলতে আমার ইচ্ছা ছিল না রাজবাড়ি যাওয়ার। ঠিক এমন সময় ব্যোমকেশ বলে উঠল, অজিত বরং থাকুক। কি বলো সত্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেটাই ভালো হবে। আমি হতবাক হয়ে গেলাম। কুসুম বলল, না না, তা কেন হবে? ও অজিত বাবুরও রাজবাড়ি দেখা হয়নি। দেখা হয়নি তো কি হয়েছে, পরে দেখে নেব, এখনো তো কিছুদিন আছি। হ্যাঁ, একদমই ঠিক। হ্যাঁ, অজিতদা বরং থাকুন। ঠিক আছে, থাকুন। ব্যোমকেশ আমার কানের কাছে এসে বলল, এই সুযোগ পারলে। কথা শেষ হওয়ার আগে সত্যবতী বলে উঠল, এই কি বলছো অজিতদার কানে কানে? হ্যাঁ, না না, ও কিছু না। আর চলো চলো, আমরা যাই। ব্যোমকেশ আর সত্যবতী বেরিয়ে গেল। আমার কিন্তু পরে আর রাজবাড়ি দেখা হয়নি। কেন, তা সঠিক সময়েই জেনে যাবে। এখন ব্যোমকেশ রাজবাড়ি দেখে যেমনটা বলেছিল, আমিও তেমনটাই বলি। হেতমপুর রাজবাড়িটি বাংলার রাজা এবং নবাবের আমলে তৈরি হয়েছিল। রাজপ্রাসাদটি চমৎকার। এটি ভিক্টোরিয়া স্টাইলের প্রাসাদ। রাজপ্রাসাদটিতে সুন্দর স্থাপত্য দেখা যায়। পোড়া মাটির মন্দির, খিলানযুক্ত গেট। রাজপ্রাসাদটির চারপাশের এলাকায় গ্রামের সৌন্দর্য দেখা যায়। হেতমপুর রাজবাড়িটার সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এটাতে 999টা দরজা আছে। এই জন্যে এই বিশাল বাড়িটির নাম রাখা হয়েছে হেতমপুর হাজারদুয়ারি। তাছাড়াও রাজপ্রাসাদের বাইরে আশেপাশের অঞ্চলে অনেক সুন্দর সুন্দর পোড়ামাটির মন্দির স্থাপত্য রয়েছে। রাজবাড়ি দেখার পর সত্যবতী বলে, আমি ময়ূরাক্ষী নদী দেখব। ব্যোমকেশ অবাক হয়ে জিজ্ঞেস করে, সেটা আবার কোথায়? ওই তো একটা ঘোড়া চালক দাঁড়িয়ে, ওনাকেই জিজ্ঞেস করো। ব্যোমকেশ ঘোড়া চালকের দিকে এগিয়ে যায়। চালকের বয়স আন্দাজ 40-এর উপরে। আচ্ছা দাদা, বলছি এখান থেকে ময়ূরাক্ষী নদী কত দূর? এই তা প্রায় মাইল 6 উত্তরে হবে। উঠুন, উঠে বসুন, নিয়ে যাচ্ছি। ভাড়া কিছুটা কম দেবেন খন। তারা উঠে বসার পর চালক ঘোড়া ছুটিয়ে দেয়। সত্যবতী বলে, এখানেও যে ঘোড়া গাড়ি দেখতে পাবো একদম আশা করিনি। তোমার মধ্যেও যে এত শিশু সুলভ আচরণ দেখবো, এটা আমি আশা করিনি। বেশ করেছি,
বিয়ে করার তো ভীষণ শখ ছিল তোমার, এবার বোঝো। হাড়ে হাড়ে বুঝছি। তাদের এমন কথা শুনে চালক হেসে বলল, আপনারা ঝগড়া করে যান, শুনতে মন্দ লাগছে না। তুমি বিয়ে করনি বোধ হয়? এই করেছি বাবু, আমার আর আমার বউয়ের এমন ঝগড়া প্রতিদিনই হয়। প্রায় ঘন্টাখানেক পর তারা ময়ূরাক্ষী নদীর কাছে পৌঁছালো। দাদা, আপনি একটু অপেক্ষা করুন, তাহলে আপনার গাড়িতেই ফিরবো। এই কোনো ব্যাপার না, আপনারা ঘুরুন, আমি আপনাদের জন্য এখানেই অপেক্ষা করছি। সত্যবতী ব্যোমকেশের হাতটা ধরে বলল, এই, তোমায় একটু বেশি বিরক্ত করছি না? ব্যোমকেশ সত্যবতীর মায়ায় ভরা মুখের দিকে তাকিয়ে বলে, এমনভাবে বললে রাগ অভিমান কিছুই যে আর হয় না তোমার প্রতি সত্য। তাহলে কি হয় শুনি? শুধু ভালোবাসা বাড়ে, আর বারে বারে তোমার প্রেমে পড়ি। যা, শুধু দুষ্টুমি করার ফন্দি, তাই না? যা। সরি, মুখ ফসকে বেরিয়ে গেছে। ময়ূরাক্ষী নদী বয়ে চলেছে শান্তভাবে। দূরে এক একটা জেলে নৌকা দেখা যাচ্ছে। নদীর জল স্বচ্ছ, জলের নিচের নুড়ি পাথর অবধি দেখা যাচ্ছে। বাহ, নদীর জল ভীষণ সুন্দর। এসো, জলে পা ডুবিয়ে বসে কিছুক্ষণ। ব্যোমকেশ সত্যবতীর কথা মতো জলে পা ডুবিয়ে বসল। কি ভাবছো? তেহট্ট গ্রামে একটা সকালে ঠিক এমনভাবেই আমি আর অজিত বসেছিলাম, আর তখন অজিতকে বলেছিলাম, যদি এমন মিষ্টি সকালে তুমি পাশে থাকতে কি ভীষণ ভালো হতো। এখন অবশ্য সেদিনের মতো সকাল নেই, কিন্তু আমি আছি। সত্যবতী ব্যোমকেশের কাঁধে নিজের মাথা রেখে বলল, এইভাবেই যেন তোমার সঙ্গে থাকতে পারি। আমিও। দুপুর 2টোর সময় ব্যোমকেশ ও সত্যবতী ফিরে এলো। একটু বেশি দেরি হয়ে গেল না? আরে না, মোটে 2টো তো বাজে। কেমন ঘুরলি সত্য? ভীষণ ভালো। তা তোদের খাওয়া হয়েছে তো? না, আমি অজিত বাবুকে কতবার বললাম খেয়ে নিতে, কিন্তু উনি বললেন তোরা এলে একসঙ্গে খাবে। আরে তাহলে আর দেরি কিসের? আমরা হাত মুখ ধুয়ে পরিষ্কার হয়ে নিচ্ছি, তুমি তাহলে খাবার তৈরি করো। গরম গরম ভাত, সঙ্গে ইলিশ মাছ আর 2 রকম সবজি দিয়ে খাওয়াটা বেশ ভালোই হলো। একটু বেশি খেয়ে ফেলেছিলাম, তাই খাওয়ার পর জবরদস্ত ঘুম পেল। বাইরে চাটাইয়ে শুয়ে পড়লাম। কি ব্যাপার কুসুম, তুমি যে আর কথা রাখছো না আমার? এমন কেন বলছো? তাহলে কি বলবো বলো? এখন যে আমার জন্য সময় নেই। তুমি অবুঝের মতো কথা বলছো কেন? তোমায় তো বলেছিলাম আমার বাড়িতে। হ্যাঁ হ্যাঁ জানি, তোমার বান্ধবী আর তার স্বামী এসেছেন। তাহলে বলো, তাদের ছেড়ে কিভাবে তোমার কাছে আসি? তবুও তো গতকাল রাতে লুকিয়ে দেখা করলাম। তোমাকে আমি সম্পূর্ণ চাই। আমি তোমাকে আগেও বলেছি, বিয়ের আগে ওসব কথা আমায় বলবে না। চলো আজ তাহলে বিয়ে করে নি। তুমি পাগল হয়েছো? বিয়ে বললেই বিয়ে হয় না, তার জন্য অনেক কিছুর প্রয়োজন হয়। শাখা সিঁদুর ছাড়া আর কি প্রয়োজন হয়? আমার বাবার মতামত ছাড়া আমি বিয়ে করব না। অত শত জানি না, আজই বিয়ে করতে হবে। সামনেই যে আমাবস্যা। মানে? কিছু না, আমি আজ তোমার জন্য অপেক্ষা করব নদীর পাড়ে, তুমি আসবে। আমি আসবো না। কেন? আমি আমার বাবার অনুমতি ছাড়া বিয়ে করতে পারবো না তোমায়। আর তুমি না বলেছিলে আমার বাবার সঙ্গে কথা বলবে? তোমার বাবা যদি না মানেন? বাবাকে বোঝাবো আমরা। আর যদি তোমার বাবা না বোঝেন? তুমি এমন নেগেটিভ কথা বলছো কেন বলো তো? কারণ আছে তাই বলছি। কি কারণ? আজ সারাদিন তুমি আর ওই যে একটা লোক, তোমার বান্ধবীর স্বামীর বন্ধু, একসাথেই তো ছিলে। একসাথে ছিলাম বলতে কি বলতে চাইছো তুমি? আর উনি আমার দাদার মতো হন, আর তুমি কিনা তাকে নিয়ে সন্দেহ করছো? ছি, তোমার মন এত নোংরা। হ্যাঁ, এখন এসব তো বলবেই। নতুন একজন এসেছেন বাড়িতে। আমি এলাম। কোথায় যাবে? বাড়িতে। আজ রাতে তাহলে আসছো তো? না। তোমাকে আসতেই হবে। আমার লাগছে, হাতটা ছাড়ো শিশির। লাগুক, আমারও লেগেছে। হাতটা ছাড়ো,
আমি আর তোমার সঙ্গে কথা বলবো না। এমন নোংরা মানসিকতার মানুষের সঙ্গে আমি আর সম্পর্ক রাখতে চাই না। বিকাল হয়েছে, এমন সময় দেখি কুসুম বাড়িতে প্রবেশ করলো। জিজ্ঞাসা করলাম, কোথায় গিয়েছিলে? এই এই কাছেই। তোমার মুখ চোখের ভাব অমন কেন? কিছু হয়েছে? না না, আমি 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 ঠিক আছি। চা খাবেন তো? চা করে আনছি। কুসুম ঘরে চলে গেল। কিছুক্ষণ পর ব্যোমকেশ ও সত্যবতী ঘরের বাইরে এলো। সন্ধ্যায় শ্রীনাথ বাবু বাসায় ফিরলেন। বায়নার জিনিস সঠিক সময় দিতে পারলেন? হ্যাঁ। বেশ। আজ বেড়াতে গিয়েছিলে? হ্যাঁ, গিয়েছিলাম। ভালো। বাবা, এই নাও চা। এই বলছি বাবা, তোমাদের তোমাদের কোনো সমস্যা হচ্ছে না তো এখানে? ও নিয়ে আপনি একদম ভাববেন না, আমরা বেশ আছি। শুনে ভালো লাগলো মা। বিকেলে বাইরে থেকে ফেরার পর থেকে কুসুম যেন একটু কেমন আনমনা হয়ে আছে। সেটা বোধ হয় সত্যবতীও বুঝতে পেরেছিল। কুসুম, কি হয়েছে রে? তোকে কেমন যেন লাগছে। কই না তো, কিছু হয়নি। মা জননী ঠিকই বলেছে। তুই আজ কেমন চুপচাপ রয়েছিস মারে, কি হয়েছে বল? কুসুম একটু হেসে বলল, বাবা তুমিও না, আমার কিছু হয়নি, আমি ঠিক আছি, আমাকে নিয়ে ভেবো না। তুই আমার একমাত্র মেয়ে, তোকে নিয়ে ভাববো না তো কাকে নিয়ে ভাববো শুনি? কাকা বাবু, আমি বলি কি, কুসুমের এবার একটা বিয়ে দিয়ে দিন। অনেকজনকেই বলে রেখেছি, ভালো পাত্র পেলে জানানোর কথা। আমার কাছে কিন্তু একটা ভালো পাত্রের খবর আছে। সত্যি বলছো? তা কোথায় বাড়ি তার? কলকাতায়। ব্যোমকেশ আমার দিকে তাকিয়ে একটু হাসল, সত্যবতীও। ঠিক এমন সময় একটা জিপ গাড়ি বাইরে এসে থামল। গাড়ি থেকে নিচে নেমে এলেন গিরিধরবাবু। ভয় পেয়ে শ্রীনাথবাবু বললেন, এই পুলিশ, হঠাৎ পুলিশ কেন আমাদের বাড়িতে? আপনি ভয় পাবেন না, উনি আমার সঙ্গে দেখা করতে এসেছেন। ব্যোমকেশ বাবু, চলে এলাম আপনার সঙ্গে দেখা করতে। ভালো করেছেন, বসুন। চা খাবেন তো? না, আপনাকে একটা কথা বলতে এলাম। বলা ভালো, একজনের অনুরোধ নিয়ে এসেছি। আপনি আগে বসুন, তারপর আমি সব শুনছি। গিরিধরবাবু বসলেন। এবার বলুন, কি ব্যাপার? বলি শুনুন, আপনার ভীষণ ইন্টারেস্টিং লাগবে। আপনারা যে মেয়েটির মৃতদেহ আবিষ্কার করলেন, জানেন সে কে? মৃতদেহ? কোন মৃতদেহ? বাবা, তোমাকে পরে বলবো এসব। শ্রীনাথবাবু থেমে গেলেন। গিরিধরবাবু আবার বলতে শুরু করলেন, সেই মেয়েটি হলো সিংহী গ্রামের জমিদার সুবর্ণ সিংহ রায়ের একমাত্র মেয়ে মিতা। আমি মেয়েটির সম্বন্ধে খোঁজ খবর নিতে থাকি। অবশেষে জানতে পারি, গত 1 মাস আগে মিতা এক ছেলের সঙ্গে পালিয়ে যায়। প্রেম ঘটিত ব্যাপার? একদমই তাই। তবুও জমিদারবাবু খোঁজাখুঁজি করেছিলেন, কিন্তু পাননি। আমি সিংহীনাথ থেকে পুরো ব্যাপারটা জানতে পারি। মৃতদেহের পোশাক দেখে এবং ডান হাতের কবজিতে একটা আঁচিল দেখে জমিদারবাবু তার মেয়েকে চিহ্নিত করেন। বুঝতেই পারছেন, যেহেতু মাথা ছিল না, জমিদারবাবু ভীষণ ভেঙে পড়েছেন, আর তার স্ত্রী ও ছেলেও। আপনি আমাকে কি একটা অনুরোধের কথা বলছিলেন? হ্যাঁ, জমিদারবাবুকে আমি আপনার কথা বলেছি। উনি আপনাকে এই কেসটার তদন্তের ভার নিতে বলেছেন। আপনি রাজি থাকলে আগামীকাল সকালে আপনাকে জমিদারবাবুর বাড়িতে নিয়ে যাব। ব্যোমকেশ একবার সত্যবতীর দিকে তাকালো। দেখলাম সত্যবতী নীরব। ঠিক আছে, আগামীকাল সকাল 9টায় আসবেন। ধন্যবাদ ব্যোমকেশবাবু। আজ তাহলে উঠি, আগামীকাল দেখা হবে। নমস্কার। নমস্কার। গিরিধরবাবু চলে গেলেন। হাত ঘড়িতে দেখি 8:15 বাজে। রাতের খাবার সেরে নিলাম। আমি যদি কেসটা নিই, তুমি রাগ করবে? দেখো, সত্যান্বেষণ করা তোমার কাজ। তুমি তোমার কাজ করবে, আর আমি তাতে রাগ করবো কেন? না, বেড়াতে এসে তদন্ত শুরু করলে আর ঘোরা হবে না। তোমার খারাপ লাগবে না তো? না, কারণ আমি জানি আমার স্বামী একটি মেয়ের খুনিকে খুঁজতে যাবে, আর আমি মেয়ে হয়ে তা বাধা দিতে পারি? তোমার মতো যদি সবাই বুঝতো। কি করতে? সবাইকে বিয়ে করে নিতে বুঝি?
হ্যাঁ, তা মন্দ হতো না। এই, আমার দিকে ছাড়া একবার অন্য মেয়ের দিকে তাকিয়ে দেখোই না। তা কি করবে তুমি? তোমার চোখ গেলে দেবো একদম। এত অধিকার? হবে না? তুমি আমার স্বামী। রাত তখন 12টা। এমন সময় শ্রীনাথবাবু বাইরে থেকে ডাক দিলেন। আমি দরজা খুলে বাইরে যেতে তিনি বললেন, বলছি একবার খুলবেন, একবার খুলবেন। বলছি কুসুমের জ্বর উঠেছে, সঙ্গে বমিও হচ্ছে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। হ্যাঁ, একটু দাঁড়ান, আমি ব্যোমকেশকে ডাকছি। ব্যোমকেশকে ডাকলাম। ব্যোমকেশ দরজা খুলে বাইরে এলো। এত রাতে ব্যাপার কি? কুসুমের জ্বর উঠেছে বলছে, বমিও করছে, ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে, বুঝলে? তুমি যাবে? সত্যবতী ঘুমোচ্ছে, তাহলে তো ওকেও ডাকতে হবে। মা জননী ঘুমোক, ওকে ডাকতে হবে না। আচ্ছা ঠিক আছে, একটু দাঁড়ান, আমি পাঞ্জাবিটা পরে আসি। আমরা তিনজন কুসুমকে নিয়ে ডাক্তারের বাড়ির উদ্দেশ্যে গেলাম। ডাক্তারের বাড়ি শাখারিপাড়া ফেলে যেতে হয়। কুসুম কথা বলতে পারছে না, কথা বলতে গেলেই তার বমি হচ্ছে। ডাক্তারের নাম নীলু প্রামাণিক। তাকে ডাকলাম। তিনি ঘুম ছেড়ে উঠে কুসুমকে দেখে একটা ট্যাবলেট নিয়ে কুসুমের মুখে দিয়ে বললেন চিবিয়ে খেতে। প্রায় 5 মিনিট পর বমিটা একটু কমল। তারপর জ্বরের ওষুধ দিয়ে নীলু ডাক্তার 3 বার খেতে বলে দিলেন এবং জ্বর কমে গেলে তবে যেন ওষুধ বন্ধ করা হয় সেটাও তিনি জানিয়ে দিলেন। এবার চলো, সত্যবতী বাড়িতে একা আছে। হ্যাঁ হ্যাঁ বাবা, চলো চলো। কুসুমের শরীর দুর্বল হয়ে গেছে বমি হওয়ার জন্য, ফলে তাকে ধীরে সুস্থে বাড়িতে নিয়ে আসা হলো। কিন্তু বাড়ির কাছে এসেই অবাক হলাম। বাড়ির প্রধান দরজা বন্ধ করা ছিল, এখন সেটা হাট করে খোলা। ব্যোমকেশ দৌড়ে ভেতরে চলে গেল, আমিও গেলাম। সত্যবতী ঘরে নেই। ব্যোমকেশ ভাবল বাথরুমে গেছে, কিন্তু বাথরুমের দরজা বাইরে থেকে বন্ধ। ততক্ষণে শ্রীনাথ কুসুমকে ঘরে নিয়ে গিয়ে শুইয়ে দিয়ে আমাদের কাছে আসলেন। বললেন, মা জননী কোথায়? দেখতে পাচ্ছি না, ঘরে নেই। স্পষ্ট বুঝতে পারলাম। কথাটা বলার সময় ব্যোমকেশের স্বর একবার কেঁপে গেল। ভালো করে দেখো, বাড়ির চারপাশটা ভালো করে দেখো। ব্যোমকেশ, শ্রীনাথবাবু এবং আমি 3 জন মিলে বাড়ির চারপাশ দেখলাম, কিন্তু সত্যবতীকে দেখতে পেলাম না। একবার বাইরে দেখা উচিত। চলো। আমি আর ব্যোমকেশ বাইরে খুঁজতে গেলাম। শ্রীনাথবাবুকে কুসুমের কাছে থাকতে বলে গেলাম। অনেকটা পথ পর্যন্ত খোঁজাখুঁজির পরও সত্যবতীর কোনো চিহ্ন পাওয়া গেল না। ব্যোমকেশ রাস্তাতে হাঁটু গেড়ে বসে পড়ে এবং চিৎকার করে বলে ওঠে, সত্য, তুমি কোথায় গেলে? কোথায়? আমি ব্যোমকেশকে বললাম, ব্যোমকেশ, ব্যোমকেশ আমার কথা শোনো, তুমি এভাবে ভেঙে পড়ো না। তুমি যদি এভাবে ভেঙে পড়ো তবে সত্যবতীকে খুঁজে বার করবো কিভাবে বলো তো? সত্যবতীকে খুঁজে পাবো তো আজি? অবশ্যই পাবো, তুমি শুধু নিজেকে সামলাও, ভেঙে পড়ো না। তুমি ঠিকই বলেছ অজিত, এভাবে ভেঙে পড়লে চলবে না। আমি ব্যোমকেশকে শান্ত করে বাড়ি নিয়ে এলাম, কিন্তু মাথার মধ্যে শুধু একটা প্রশ্নই ঘুরপাক করছিল, সত্যবতী নিখোঁজ হলো কি করে? সে তো নিজে থেকে কোথাও যাবে না, তার মানে নিশ্চয়ই তাকে কেউ অপহরণ করে নিয়ে গেছে। কিন্তু কে সেই ব্যক্তি, আর কেনই বা সত্যবতীকে অপহরণ করলো? মা জননীকে পাওনি? না, বলো কি? ঠিকই বলছে, নিশ্চয়ই কেউ সত্যবতীকে অপহরণ করে নিয়ে গেছে। এখন আমাদের সেই লোককে খুঁজে বের করতে হবে। শ্রীনাথবাবু, আপনি যান, ঘুমিয়ে পড়ুন, সকালে যা করার করতে হবে। ব্যোমকেশের কথা শুনে বুঝলাম সে একটু স্বাভাবিক হতে পেরেছে। সকালবেলা কথা মতো গিরিধরবাবু ব্যোমকেশকে নিতে এলেন। রাতের ঘটে যাওয়া ঘটনাগুলো তাকে শোনানো হলো। তিনি বিস্ময় প্রকাশ করে বললেন, বলেন কি, আপনার ওয়াইফ মিসিং? আপনি চিন্তা করবেন না ব্যোমকেশবাবু, আমি সব থানায় ইনফর্ম করে দিচ্ছি। আপনার ওয়াইফকে ঠিক খুঁজে বার করা হবে।
ধন্যবাদ। তাহলে আমি আজ উঠি। আচ্ছা, বলেছিলেন যে জমিদার বাবু আমার সঙ্গে দেখা করতে চান। আপনি যাবেন? হ্যাঁ, কারণ সত্য অন্বেষণ করাটা আমার কাজ। চলুন তবে এখনই বেরিয়ে পড়ি। জমিদার বাড়ি পৌঁছতে বেশিক্ষণ সময় লাগলো না। আমরা বাড়িতে প্রবেশ করলাম। জমিদার বাবু, ইনি হলেন ব্যোমকেশ বক্সী, আর ইনি হলেন অজিত বাবু, ব্যোমকেশ বাবুর বন্ধু। সুবর্ণবাবুর বয়স 50-এর কোঠায় হবে। মাথার চুল সাদা, পরনে দামি একটা পাঞ্জাবি। জমিদারবাবুর পাশে তার ছেলে বিপিন দাঁড়িয়ে আছে। জমিদারবাবু কথা বলার পর বুঝলাম তার গলার স্বর গম্ভীর। তিনি বললেন, আপনার নাম অনেক শুনেছি ব্যোমকেশ বাবু, তবে কখনো ভাবিনি যে আপনাকে আমার প্রয়োজন হবে, সেটাও আবার আমার মেয়ের খুনের তদন্ত করার জন্য। গিরিধর বাবুর কাছে আপনার মেয়ের ব্যাপারটা আমি শুনেছি। আপনার মেয়ে মিতা তার প্রেমিকের সঙ্গে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। হ্যাঁ, আপনি ঠিকই শুনেছেন। আসলে আমি মিতার কথা মেনে নিইনি। যদি মেনে নিতাম তাহলে হয়তো এটা ঘটতো না। মিতা তার ভালোবাসার কথা আমায় জানিয়েছিল, বলেছিল সে একজনকে পছন্দ করে, কিন্তু আমি রাজি হইনি। আপনার মেয়ে তার প্রেমিকের নাম বলেছিল আপনাকে? না, আর আমিও জিজ্ঞাসাও করিনি। যাকে মেনে নেব না তার নাম জানার প্রয়োজন মনে করিনি। তারপর একদিন সকালে উঠে জানতে পারি যে আমার মেয়ে বাড়িতে নেই। টেবিলে একটা চিঠি ছিল। চিঠিতে কি লেখা ছিল? চিঠিতে মাত্র 2টো লাইন লেখা ছিল যে সে তার ভালোবাসার মানুষের সঙ্গে চলে যাচ্ছে। আমরা যেন তাকে বৃথা খোঁজার চেষ্টা না করি। আপনি খুঁজেছিলেন? আমার একমাত্র মেয়ে বলে কথা, না খুঁজে কি থাকতে পারি আপনি বলুন? কিন্তু তাকে আর পাইনি। আর এতদিন পর নিজের মেয়েকে এভাবে দেখব তা কখনো ভাবিনি আমি। জমিদারবাবুর স্বর কান্নায় ধরে এলো। আপনি আমার মেয়ের হত্যাকারীকে খুঁজে দিন ব্যোমকেশ বাবু। আপনি যা চাইবেন আমি তাই দেব। জমিদারবাবু আর বলতে পারলেন না। আপনি বুঝি বিপিন বাবু? হ্যাঁ। আপনি জানেন মিতার প্রেমিকের নাম? না ব্যোমকেশ বাবু, আসলে মিতা একটু চাপা স্বভাবের ছিল। দুঃখ কষ্ট হলে সহজে কাউকে জানাতো না, তবে আমি তাকে অনেক জোর করলে তখন বলতো। তার মানে মিতা আপনার খুব প্রিয় ছিল, তাই তো? বিপিনবাবুর চোখ ছলছল করে উঠল। তিনি বললেন, একমাত্র বোন ছিল আমার, প্রিয় তো হবেই। আপনি কখনো জানতে চাননি মিতার থেকে তার প্রেমিকের নাম? জানতে চেয়েছিলাম, তবে যতবারই জিজ্ঞাসা করতাম সে বলতো যেদিন টোপর মাথায় বিয়ে করতে আসবে সেদিন তো এমনিই জানা যাবে। তার মানে আপনি জানেন না? না। ব্যোমকেশ এবার জমিদার বাবুকে বললেন, আপনার স্ত্রী জানতে পারেন কি? প্রতিমা তো খুবই ভেঙে পড়েছে, সে নিজের ঘরেই আছে। আমি কি ডাকবো? না থাক। আচ্ছা, আপনার মেয়ের ঘরটা একবার দেখতে পারি? হ্যাঁ, নিশ্চয়ই, অবশ্যই। বিপিন, তুমি ওনাদের মিতার ঘরটা একটু দেখাও। আপনারা আসুন আমার সঙ্গে। বিপিনবাবু আমাদের দোতলায় নিয়ে গেলেন। এটাই মিতার ঘর। আমরা ঘরে প্রবেশ করলাম। ঘরে একটা খাট, এক পাশে আলনা, খাটের পাশে একটা ড্রেসিং টেবিল এবং একটা টেবিলে গোটা কয়েক বই রাখা। অজিত, ভালো করে খুঁজে দেখো তো কিছু সন্দেহজনক পাও কিনা। ঠিক আছে। ব্যোমকেশ, গিরিধরবাবু এবং আমি ঘরটা তন্ন তন্ন করে খুঁজতে শুরু করি। কিছুক্ষণ পর গিরিধরবাবু বললেন, ব্যোমকেশ বাবু, এটা দেখুন। কি? একটা চিঠি। কই দেখি। গিরিধরবাবু ব্যোমকেশের হাতে চিঠিটা দিল। ব্যোমকেশ পড়ল, আজ রাতে আমি নদীর ধারে অপেক্ষা করব, মিহির।
আমরা নামটা শুনলাম। আচ্ছা বিপিনবাবু, আপনি মিহিরকে চেনেন? না, এ নাম তো আগে শুনিনি। আপনাদের গ্রামের কেউ? না, আমাদের গ্রামে এ নামে কেউ আছে বলে তো মনে পড়ছে না। আপনি ঠিক জানেন, ছোট্ট একটা গ্রাম আমাদের, সবাইকেই প্রায় চিনি জানি, কিন্তু মিহির নামে কেউ তো এই গ্রামে থাকে না। আমাদের খুঁজে বের করতে হবে কে এই মিহির। আমরা আবার নিচে নামলাম, তখনই মনে পড়ল, আচ্ছা ব্যোমকেশ, আচ্ছা মেয়েরা তার মায়েদের গোপন কথা বলে, প্রতিমা দেবী তো জানতেও পারেন, নয় কি? ঠিক বলেছ অজিত, নামটা জানা গেল। প্রতিমা দেবী যদি আরো কিছু তথ্য জেনে থাকেন তাহলে খুব সাহায্য হবে। আমি মাকে নিয়ে আসছি। প্রতিমা দেবী আসলেন। তার বয়স 40-এর মতো হবে, মুখশ্রী গোল ফর্সা। একসময় সুন্দরী ছিলেন তা বোঝা যাচ্ছে, কিন্তু বর্তমানে কেঁদে কেঁদে তার চোখগুলো ফুলে উঠেছে। এই সময় আপনাকে বিরক্ত করার জন্য ক্ষমা চাইছি। আপনার থেকে কয়েকটা কথা জানতে চাই। বলুন, কি জানতে চান? আচ্ছা, মিতা আপনাকে মিহির নামে কারোর কথা বলেছিল? মিহির? হ্যাঁ, বলেছিল। আমরা সবাই অবাক হয়ে গেলাম। ব্যোমকেশ জিজ্ঞেস করলো, কি বলেছিল আমাদেরকে একটু বলবেন? মিতা বলেছিল সে মিহির নামে একজনকে ভালোবাসে, তাকে বিয়ে করতে চায়, সে কথাও জানিয়েছিল, কিন্তু বাড়ি থেকে আমরা তা মেনে নিইনি। আর কিছু বলেনি? মানে এই যেমন কোথায় থাকে বা কি করে? হ্যাঁ বলেছিল, আসলে মিহির পেশায় একজন জেলে, নদী থেকে মাছ ধরে বাজারে বিক্রি করত, আর সেই জন্যেই আমার স্বামী মিতার ভালোবাসাটা মেনে নিতে পারেনি। জমিদারের মেয়ে হয়ে একজন জেলের প্রেমে পড়েছিল? গিরিধর বাবু, ভালোবাসা এসব উচ্চ নিচ ধনী গরিব এগুলো দেখে না। আচ্ছা প্রতিমা দেবী, বলছি মিহিরের বাড়িটা কোথায় জানেন? হ্যাঁ, না সঠিক জানি না। জানেন, তবে মিতা বলেছিল বোলপুর শহর থেকে 7-8 কিলোমিটার দূরে হবে তার বাড়ি। ধন্যবাদ। ব্যোমকেশ বাবু, আমার মেয়ের খুনিকে খুঁজে বার করুন দয়া করে। চেষ্টা করব। আমরা জমিদার বাবুর বাড়ি থেকে বাইরে চলে এলাম। আপনি জানেন জায়গাটা কোথায়? ভালো করে জানি না, তবে ওখানে একটা ফাঁড়ি আছে, সেখানেই নিয়ে যাব আপনাদের। চলুন। আমাদের জিপ দ্রুত ছুটে চলল বোলপুরের দিকে। প্রায় আধ ঘন্টার মধ্যেই আমরা একটা পুলিশ ফাঁড়ির কাছে এসে দাঁড়ালাম। তারপর গাড়ি থেকে নেমে গিরিধরবাবু বললেন, আমি এই ফাঁড়ির প্রধান নন্দলাল বাবুকে নিয়ে আসছি। আমরা গাড়িতেই বসে রইলাম। 5 মিনিট পরে দেখলাম গিরিধরবাবু একজন নাদুস নুদুস মাঝবয়সী পুলিশকে নিয়ে এলেন। ইনি হলেন নন্দলাল বাবু। নমস্কার। ব্যোমকেশ নমস্কার করল। নন্দগোপাল বাবু বললেন, নমস্কার ব্যোমকেশ বাবু, আমি আপনার খুব বড় ভক্ত। আপনার সমস্ত অ্যাডভেঞ্চার সম্পর্কে আমি জানি। আজ আপনার সান্নিধ্য পেয়ে আমি সত্যিই ধন্য। আর আপনি তো অজিত বাবু, না? আমি হাসি মুখে হ্যাঁ বললাম। ততক্ষণে অবশ্য জিপ চলতে শুরু করেছে। ড্রাইভার, গাড়ি থামাও। গিরিধরবাবু আগেই নন্দগোপাল বাবুকে জায়গাটার ব্যাপারে বলে দিয়েছিলেন। তিনি আমাদের ড্রাইভারকে নির্দেশ দিচ্ছিলেন। দেখলাম আমাদের গাড়ি কোপাই নদীর উত্তর দিকে একটা জায়গায় এসে থামল। ঠিক জানেন তো? অ্যাবসলিউটলি। আমরা গাড়ি থেকে নামলাম। নন্দগোপাল বাবু একজনকে জিজ্ঞেস করতে জানা গেল যে মিহির এইখানেই থাকত, কিন্তু গত 1 মাস আর এখানে আসেনি। গত 1 মাস মানে যেদিন মিতাকে নিয়ে সে পালিয়েছিল তারপর থেকেই? নন্দগোপাল বাবু, আপনাকে একটা কাজ করতে হবে। হ্যাঁ বলুন, কি করতে হবে? আপনি লুকিয়ে মিহিরের ঘরটা লক্ষ্য রাখবেন, যাতে কেউ টের না পায়। আর গিরিধর বাবু, বলুন।
আপনি একটা খোঁজ নিতে পারবেন? কি খোঁজ বলুন? আপনি খোঁজ নিয়ে দেখুন যে এই রকম আর কোনো মেয়ের মাথাহীন মৃতদেহ বীরভূমের কোথাও পাওয়া গেছে নাকি। তাতে কি হবে? কেন জানি না, আমার বারবার একটা কথাই মনে পড়ছে। কি কথা ব্যোমকেশ? হ্যাঁ বলুন, কি কথা? মনে হচ্ছে মিতার হত্যা, সত্যবতী নিখোঁজ, এগুলো সব একসঙ্গে বাঁধা আছে কোনোভাবে। এই কথা কেন বলছো? ঠিক জানি না, তবে আমার মন বারবারই একই কথাই বলছে। ঠিক আছে, আমি খোঁজ নেব। চলুন তবে এবার ফেরা যাক, বিকেল তো হয়ে গেল। সত্যি সেই 9টায় বার হয়েছিলাম, এখন বাজে 4টে। খিদে পেয়েছে তাই না? না না, এখনো মিথ্যে বলাটা শিখলে না অজিত? ছাড়ো না। আমরা যখন বেরিয়েছিলাম তখন কুসুম ঘুম থেকে ওঠেনি। ঘুম থেকে ওঠার পর তার বাবার কাছ থেকে সব শুনে সে খুব ভেঙে পড়েছে। আমরা বাড়ি ফিরে দেখি শ্রীনাথ বাবু আর কুসুম বসে আছে। কুসুম জিজ্ঞেস করলো, সত্যবতীর কোনো খবর পেলেন? না, পাইনি, তবে পেয়ে যাব, তুমি চিন্তা করো না। আজ তোমার বাবা কাজে যাননি? আসলে বাড়িতে এমন একটা দুর্ঘটনা ঘটে গেছে, তাই বাবা কি আর কাজে যেতে পারেন? আচ্ছা, তোমরা খেয়েছো তো? না, আপনারা সত্যবতীকে খুঁজবেন আর আমরা খেয়ে নেব, তা কি হয় নাকি? আমরা আপনাদের জন্যই অপেক্ষা করছিলাম। বাবার মুখে শুনলাম সেই সকালে বার হয়েছেন, তাই ভাবলাম আপনারা খেয়েছেন নাকি খাননি সেসব তো কিছুই জানি না। তাহলে আমরা কিভাবে খাই বলুন তো? সত্য আপনার স্ত্রী হতে পারে, তবে ও তো আমারও বান্ধবী, তাই না? এই বলে কুসুম কেঁদে ফেলল। কুসুম কুসুম কুসুম, কেঁদো না, কেঁদো না কুসুম। দেখো, আমরা ঠিকই সত্যবতীকে উদ্ধার করব। সকাল থেকে না খেয়ে আছো, এবার কিছু খেয়ে নেবে। চলো 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 চলো, আর কেঁদো না, চলো। আপনারা খাবেন না? হ্যাঁ, আমরা তো খাবো। দেখতে দেখতে রাত্রি নেমে এলো, কিন্তু গিরিধর বাবু কোনো খবর নিয়ে এলেন না। তাই আমরা শুয়ে পড়লাম। তা আজ আবার রবীন্দ্র সরোবরে ডাকলে যে? তোমার সঙ্গে দেখা হয়নি আজ 1 মাস হলো, তাই তোমায় দেখতে খুব ইচ্ছে করছিল। শুধুই দেখতে ইচ্ছে করলো? তুমি কিন্তু ভীষণ দুষ্টু। হ্যাঁ, একটু দুষ্টুমি করে ভালো, তাতে করে মন ভালো থাকে যে। আচ্ছা, তা তোমার প্রতি আমার এত মায়া কেন বলো তো? সেটা তো তুমি জানো। হয়তো আমি মায়াবতী। ভালো বলেছো। 1 মাস দেখা হয়নি, তাই তুমি আমায় মনে করছিলে। আচ্ছা, ধরো যদি এরকম হলো যে আমি সত্যিই কোনোদিনও হারিয়ে গেলাম। সত্য? ব্যোমকেশ চিৎকার করে উঠল। আমি দৌড়ে তার ঘরে যাই। বললাম, ব্যোমকেশ কি হলো? এই কোনো খারাপ স্বপ্ন দেখলে নাকি? ঈশ্বর জানেন সত্যবতী কোথায় আছে, কেমন আছে। ব্যোমকেশের চোখে যেন জলের হালকা রেখা দেখলাম। বললাম, তুমি চিন্তা করো না, সব ঠিক হয়ে যাবে। সকাল 10টার সময় গিরিধর বাবু এলেন। কোনো খবর পেলেন? আপনি ঠিকই বলেছিলেন ব্যোমকেশ বাবু। মিতার মৃতদেহের মতো আরও 3টি মৃতদেহ এর আগেও পাওয়া গেছিল, তবে 3টি আলাদা আলাদা জায়গায়। কোন কোন জায়গায়? লাভপুর, নলহাটি এবং সাঁইথিয়া। অবশেষে আপনারা মিতার দেহটি আবিষ্কার করেন বোলপুর থেকে। আমরা কথা বলছি এমন সময় নন্দগোপাল বাবু তার মোটর বাইকে করে এসে আমাদের সামনে দাঁড়ালেন। শান্তিনিকেতন থানা থেকে জানতে পারলাম আপনি ব্যোমকেশবাবুর কাছে এসেছেন, তাই একটি কনস্টেবল নিয়ে চলে এলাম। আর্জেন্ট খবর আছে নাকি? ব্যোমকেশবাবু, আপনি মিহিরের ঘর লক্ষ্য রাখতে বলেছিলেন। আজ ভোরবেলা 3টের সময় দেখি একজন লোক গায়ে কালো চাদর ঢাকা দিয়ে মিহিরের ঘরের তালা খুলছে। ব্যাস, গিয়ে ধরলাম বেটাকে। ধরেছেন? হ্যাঁ, ধরেছি। লোকটি মিহির তো? হ্যাঁ, মিহির বেটাই।
মিতাকে ফাঁড়িতে রেখে সোজা আপনাদের কাছেই চলে এসেছি। তাহলে চলুন এখনই যাওয়া যাক, দেখি মিহিরের থেকে কিছু জানতে পারি নাকি। তারপর আমরা বোলপুরের উদ্দেশ্যে রওনা দিলাম। গতকালের সেই ছোট্ট ফাঁড়ির কাছে গিয়ে গাড়িটা দাঁড়ালো। আমরা গাড়ি থেকে নেমে ফাঁড়িতে প্রবেশ করলাম। এই সেই মিহির। আমরা ছেলেটাকে দেখলাম। তার বয়স 25 হবে। মাথায় কালো ঘন চুল, মুখশ্রী বেশ সুন্দর, গায়ের রং ফর্সা, এক কথায় হিরো মার্কা চেহারা। জেলেদের মধ্যে যে এমন চেহারা হতে পারে তা কল্পনাই করা যায় না। এখন বুঝলাম মিতা কেন মিহিরের প্রেমে পড়েছিল। ব্যোমকেশ জিজ্ঞেস করলো, তুমি মিহির? মিহিরের মুখে কোনো উদ্বেগ দেখলাম না। সে জবাব দিল, হ্যাঁ। আমরা একটা খুনের তদন্ত করছি, সঙ্গে একটি মেয়ে নিখোঁজ হয়েছে। না, আমি কিছু জানি না, আমি কিছু করিনি। মিথ্যে বলো না, তুমি তো জমিদার বাবুর মেয়ে মিতাকে নিয়ে পালিয়েছিলে। মিহির এবার ঢোক গিলে বলল, হ্যাঁ, আমি মিতাকে নিয়ে পালিয়েছিলাম, কিন্তু বিশ্বাস করুন, আমি মিতাকে খুন করিনি। তবে কে খুন করেছে? আমি জানি না। এবার নন্দগোপাল বাবু বললেন, এই ভালোই ভালো সত্যিটা বল, না হলে কি করে সত্যি বার করতে হয় সেইটা আমি খুব ভালো করেই জানি। বিশ্বাস করুন, আমি মিতাকে খুন করিনি। আমি জানি না তাকে কে খুন করেছে। গিরিধর বাবু বললেন, তাহলে মেয়েটাকে এমনি খুন হয়ে গেল? মিতাকে নিয়ে তুমি পালানোর পর কি হয়েছিল সেটা বলো। আমি কিছু জানি না। এবার ব্যোমকেশ যেটা করলো, এর আগে কখনো কোনো কেসের তদন্তে ব্যোমকেশ তা করেছে বলে আমার মনে পড়ল না। ব্যোমকেশ নিজের পকেট থেকে রিভলভার বার করে সোজা মিহিরের কপালে ধরে বলল, আমি আর একবার জিজ্ঞেস করব, যদি উত্তর না পাই সোজা গুলি চালিয়ে দেব, আর তোমার ভবলীলা সাঙ্গ হবে। আপনি আমায় মারলে আপনাকেও জেলে যেতে হবে, তা আপনি নিশ্চয়ই জানেন। এটা থানায় সবার সামনে গুলি চালাবেন? তাই? তাহলে একবার জিজ্ঞেস করি। আচ্ছা, আমি যদি একে গুলি করে মারি, কেউ কি সাক্ষী থাকবে? ধুর, আমি তো এই সময় একটা চায়ের দোকানে বসে চা খাচ্ছিলাম। আমি কোপাই নদীর তীরে জেলেদের থেকে টাটকা মাছ কিনতে গিয়েছিলাম। শুনলে? এবার বলবে নাকি ট্রিগার টিপে দেব? মিহির এবার ভয় পেল। সে বলল, বলছি আসলে আমি মিতাকে কখনো ভালোবাসিনি। আমি একটি গরিব জেলে মাত্র, ঘরে অনটন লেগেই থাকে। তবে ভগবান আমায় গরিব করে পাঠালেও একটা ভালো কাজ করেছেন, আমায় সুন্দর বানিয়েছেন। একদিন আমি মাছ বিক্রি করতে বাজারে যাই, তখন একটা লোক আমার কাছে আসে এবং বলে আমি মাছ বিক্রি করে কত টাকা রোজগার করি তা আমায় জিজ্ঞেস করে। আমি বললাম, মাছ বিক্রি করে যা রোজগার করি তাতে দুবেলা যে কোনো প্রকারেই চলে যায়। সব শুনে লোকটি বলল সে আমায় একটা কাজ দেবে। কি কাজ? লোকটি বলল, আমায় যে কোনো একটা মেয়েকে ভালোবাসার ফাঁদে ফেলে যেভাবেই হোক তাকে তার হাতে তুলে দিতে হবে, তাও নাকি 1 মাসের মধ্যেই। আমি প্রথমে না বললাম, কিন্তু পরে রাজি হলাম, কারণ আমি জানতাম কাজটা আমি পারবো। আসলে আমার সৌন্দর্যে অনেক মেয়ে নিজে থেকেই মুগ্ধ হয়। তারপর একদিন মিতার সঙ্গে আমার দেখা হয়। জানি না কেন বা কিভাবে সে যেন আমার রূপ দেখে মুগ্ধ হয়, আমার প্রেমে পড়ে। আমি ভাবলাম, এ তো দেখছি মেঘ না চাইতেই জল। প্রথমে জানতাম না, জানেন, যে মিতা জমিদার বাবুর মেয়ে। যখন জানলাম তখন কাজটা যে হবে সেটা নিশ্চিত হলাম। কিভাবে? আমি জানতাম মিতা যখন তার বাবাকে আমার কথা বলবে, তার বাবা কিছুতেই সম্পর্কটা মেনে নেবে না। আসলে বড় লোক বাপের একমাত্র মেয়ে মিতা, তো কোনো বাবাই চাইবে না তার মেয়ের সঙ্গে একটা ফকিরের বিয়ে দিতে। তাই কাজটা আরো সহজ হয়ে গিয়েছিল। মিতা যেদিন আমায় বলল আমাদের সম্পর্কের কথা তার বাবাকে বলবে, আমি একটু ভয় পেলাম। তাই আমি তাকে বলেছিলাম, যদি সে তার বাবাকে বলে আমাদের কথা, আমার নাম যেন না বলে। যদি মেনে নেয় তবেই যেন আমার নামটা জানায়। তারপর মিতা
তার বাবাকে আমার কথা বলে। তার বাবা মেনে নেবে না জানতাম, আর হলো তাই। তারপর মিতা ঠিক করলো যে আমার সঙ্গে পালাবে। আমিও রাজি হয়ে গেলাম। কিন্তু পালানোর পর কি হলো? আর যে লোকটা মেয়ে দেওয়ার কথা বলেছিল সে কে? পালানোর পর আমি মিতাকে আমার ঘরে নিয়ে আসি। সেই লোকটা আমার একটা ওষুধ দিয়েছিল, বলেছিল সেটা যেন আমি যে কোনো প্রকারে মিতাকে খাইয়ে দিই। আমি সেটাই করলাম। আর রাত্রিবেলা লোকটা এলো একটা গাড়িতে চড়ে, আমায় টাকা দিয়ে ঘুমন্ত মিতাকে নিয়ে চলে গেল। লোকটা কে ছিল, তার নাম কি কিছুই জানতে চাইলে না? আমি জানতে চেয়েছিলাম, কিন্তু সে বলেনি। লোকটা শুধু বলেছিল কাজের বদলে টাকা পাবে, নাম জেনে কি লাভ। লোকটা দেখতে কিরকম সেটা নিশ্চয়ই জানো? না, কারণ যতবারই লোকটা এসেছিল ততবারই মুখটা ঢাকা ছিল। বাবা, এই যে দেখছি পুরো ব্যাপারটাই গুলিয়ে গেল। যদিও বা একজনকে পেলাম, সে বলে আরো একজন আছে। লোকটির গলার স্বর কেমন? ভালো, তবে গলার স্বর শুনে মনে হয় লোকটির বয়স 30-এর উপর হবে। আমরা ফাঁড়ি থেকে বেরিয়ে এলাম। জিজ্ঞেস করলাম, ব্যোমকেশ, কি ভাবছো? ভাবছি লোকটা কে হতে পারে। না, যে আঁধারে ছিলাম সেই আঁধারেতেই তলিয়ে রইলাম। গিরিধর বাবু আমাদের পাশে এসে দাঁড়ালেন, বললেন, এবার কি করবেন? 4টি ভিন্ন স্থানে 4টি খুন, কিন্তু কেন? আর মেয়ে তো একটি স্থানেই পাওয়া যেত, তাহলে 4টে স্থানে কেন? আর সত্যবতীও নিখোঁজ হলো। সব যেন কেমন গুলিয়ে যাচ্ছে। আমি ব্যোমকেশের মুখে হতাশার ছাপ স্পষ্ট দেখলাম। কিছু তো একটা যোগসূত্র আছে, কিছু তো একটা যোগসূত্র আছে এই 4টে স্থানের, যেটা ধরতে পারলেই। আপনি ঠিক কোন ধরনের যোগসূত্রর কথা বলছেন বলুন তো? সেটা তো আমি নিজেও জানি না গিরিধর বাবু। আমাদের শিউড়ি ছেড়ে দিন, গিয়ে স্নান করে মাথাটা ঠান্ডা করতে হবে। গিরিধর বাবু আমাদের কুসুমের বাড়ির কাছে নামিয়ে দিয়ে চলে গেলেন। আমরা বাড়িতে প্রবেশ করতেই কুসুম জিজ্ঞেস করল, কোনো খবর পেলেন ব্যোমকেশ বাবু? না, এখনো পাইনি। এই বলে ব্যোমকেশ সোজা ঘরে ঢুকে গেল। কুসুমের মুখ দেখে বুঝলাম সে খুব নিরাশ হলো। বিকেল হয়ে গেছে, প্রাকৃতিক সৌন্দর্য বেশ সুন্দর লাগছে, কিন্তু তা উপভোগ করার মতো মনের অবস্থা সেটি নেই। ব্যোমকেশ, কুসুম এবং আমি 3 জন 3 মাথায় বসে। শ্রীনাথবাবু এখনো কাজ থেকে ফেরেননি, হয়তো কাজের চাপ আছে। ব্যোমকেশ বলল, একটা যোগসূত্র যদি পেতাম, কেবল একটা ক্লু, একটা। সকালে ফাঁড়িতে কি ঘটলো আমাকে বললেন না যে? তুমি শুনে কি করবে বলো? তবুও বলুন না। মানে আমার বান্ধবীর জন্য আমার মন কেমন করছে, যদি আমি কিছু সাজেস্ট করতে পারি। তুমি সাজেস্ট করবে? কেন পারি না? অগত্যা কুসুমকে সকালের সমস্ত বিবরণ দিলাম। তারপর বললাম, তাহলে কিছু বুঝলে? আচ্ছা, কোন কোন জায়গা বললেন আর একবার বলুন। আমি বিরক্ত হয়ে বললাম, লাভপুর, নলহাটি এবং সাঁইথিয়া। এক মিনিট, এগুলো তো। ব্যোমকেশ সজাগ হয়ে উঠে জিজ্ঞেস করলো, এগুলো কি? আরে এগুলো কি বলো, থেমে গেলে কেন? ব্যোমকেশ বাবু, এগুলো হলো এক একটা সতীপীঠ। ঠিক বুঝলাম না, একটু পরিষ্কার করে বলো। হিন্দু ধর্মে মোট 51টি সতীপীঠ আছে। সেই 51টি পীঠের 5টি এই বীরভূমেই আছে। অজিতবাবু যে জায়গাগুলোর নাম নিলেন সেগুলো এক একটা সতীপীঠ। 4টে জায়গায় 4টে মৃতদেহ, তাও আবার মাথাহীন, আবার সতীপীঠের শহরগুলোতে। আচ্ছা ব্যোমকেশ, কোন রকম তান্ত্রিক ক্রিয়া মানে তান্ত্রিক ক্রিয়াকলাপ চলছে বলে মনে হচ্ছে না? একদমই ঠিক। আর যদি তাই হয় তাহলে কি? তাহলে কি? তাহলে আরো একটা খুন হওয়ার পুরোপুরি সম্ভাবনা আছে। এই কথা কেন বলছো তুমি? দেখো, কুসুম বলল 5টি সতীপীঠের কথা, আর এখনো একটি সতীপীঠের স্থান বাকি। তারপর ব্যোমকেশ কুসুমের দিকে ফিরে বলল,
কুসুম, আর একটা সতীপীঠ কোথায়? বক্রেশ্বর। এই আমাদের তো তাহলে খুব শীঘ্রই বক্রেশ্বর যাওয়া দরকার। না। কেন? কারণ খুনটা যে বক্রেশ্বরে হবে সেটা একটা সম্ভাবনা মাত্র। কিন্তু বাকি খুনগুলো তো 4টি পীঠস্থানের শহরেই হয়েছে। তা অবশ্য ঠিক। তাহলে আমার একটা ভয় হচ্ছে। কি ভয়? সত্যবতীকে যদি ওই একই অপহরণকারীর দল অপহরণ করে নিয়ে যায় তাহলে সত্যবতীর ভীষণ বিপদ, ভীষণ। কিন্তু সত্যবতীকেই কেন? সেটাই তো খুঁজে বার করতে হবে আমাদের। দাদাবাবু, যদি সত্যি কোনো তান্ত্রিক ক্রিয়াকলাপ চলে তাহলে কিন্তু সেই সব ক্রিয়া অমাবস্যার দিন হয়, আর অমাবস্যা আসতে মাত্র 3 দিন বাকি। আমাকে এখনই একবার গিরিধর বাবুর সঙ্গে দেখা করতে হবে। যেই কথা অমনি কাজ। আমরা বোলপুরের উদ্দেশ্যে যাত্রা করলাম। শান্তিনিকেতন থানায় পৌঁছে গিরিধর বাবুকে ব্যোমকেশ বলল, আচ্ছা, আগের যে 3টি মৃতদেহ পাওয়া গিয়েছিল সেগুলো কি প্রেম ঘটিত ব্যাপার ছিল? 1 মিনিট, আমি ফাইলগুলো নিয়ে আসছি। 5 মিনিটের মধ্যেই গিরিধর বাবু হাতে একটা ফাইল নিয়ে আবার কেবিনে ফিরে এলেন। তারপর ফাইল থেকে বললেন, একটি মেয়ের নাম দেখতে পাচ্ছি শর্মিষ্ঠা। মেয়েটি পালিয়েছিল তার প্রেমিকের সঙ্গে। আর একটি মেয়ের নাম ঋতু। এই মেয়েটিও প্রেমিকের সঙ্গে চলে গিয়েছিল। আরেকজন? শেষ মেয়েটির নাম শশীমুখী। এই মেয়েটির বিয়ে হয়েছিল দেখেছি। বিবাহিত? স্বামীর নাম দেওয়া আছে? হ্যাঁ, স্বামীর নাম দেওয়া আছে শিশির দাস। এমনকি শিশির দাস একটি ডায়েরি করেছিল, এই বলে যে তার স্ত্রী নাকি বাপের বাড়ি থেকে ফেরার সময় নিখোঁজ হয়ে যায়। শিশির দাসের নাম ঠিকানা আছে? আছে, কিন্তু সাঁইথিয়ায় ঠিকানা দেওয়া আছে। ওই শিশির দাস নামক ব্যক্তিকে খুঁজে বার করতে হবে, আর বাকি দুটো ঠিকানাতেও যেতে হবে। আজ তো রাত হয়ে গেল। আগামীকাল সকালে তাহলে প্রথমে সাঁইথিয়া, তারপর বাকি 2 জায়গায় রওনা দেওয়া যাবে। হ্যাঁ, আর একটা কথা। হ্যাঁ বলুন। মৃতদেহগুলো যে তারিখে পাওয়া গিয়েছিল সেই তারিখগুলো একটা কাগজে লিখে দিন। ব্যোমকেশ তারিখ লেখা কাগজটা নেওয়ার পর আমরা পুলিশের জিপেই সিউড়ি ফিরে এলাম। ফেরার পথে আমি জিজ্ঞেস করলাম, আচ্ছা ব্যোমকেশ, তুমি তারিখগুলো নিয়ে কি করবে? তারিখগুলো পাঁজি মিলিয়ে দেখবো তার আগে অমাবস্যা ছিল নাকি। আর যদি মিলে যায়? তাহলে বুঝতে হবে যে 3 দিন পরে সত্যি বক্রেশ্বরে আরেকটা মাথাহীন দেহ পাওয়া যাবে, আর হতে পারে সেটা সত্যবতীর। কি কি ভয়ঙ্কর! আমাদের যা করার তাড়াতাড়ি করতে হবে। শিশির দাসের সঙ্গে দেখা করা অত্যন্ত আবশ্যক। বাড়ি ফিরতে 1 ঘন্টার মতো সময় লাগলো। বাড়ি পৌঁছে দেখি কুসুম বসে আছে। সে বলল, কোনো ভালো খবর পেলেন? একটা নাম পেয়েছি, আগামীকাল তার সঙ্গে দেখা করতে যাব। এই লোকটিকে পেতেই হবে, নাহলে জানি না কি হবে। আচ্ছা। না, আজ রাতে আর ঘুম হবে না। এই রাতটা কাটলে হয়, আগামীকাল অনেক কাজ করতে হবে। অবশেষে সকাল হলো। গিরিধর বাবু 7টায় এসে বাড়ির কাছে দাঁড়ালেন। ব্যোমকেশ আর আমি তৈরি ছিলাম। জিপে উঠে বসতেই গাড়ি ছুটে চলল সাঁইথিয়ার উদ্দেশ্যে। সাঁইথিয়া শহরটি ময়ূরাক্ষী নদীর তীরে অবস্থিত। এই শহরেই আছে সতীপীঠ নন্দিকেশ্বরী। সকাল হওয়ায় 1.5 ঘন্টার মধ্যেই আমরা সাঁইথিয়া পৌঁছালাম। তারপর সাঁইথিয়া থানা হয়ে চললাম শিশির দাসের বাড়ির উদ্দেশ্যে। 15 মিনিটের মধ্যে পৌঁছালাম শিশির দাসের গ্রামের বাড়িতে। গাড়ি থেকে নেমে এক জনৈক ভদ্রলোককে শিশির দাসের বাড়ির ঠিকানা জিজ্ঞেস করতে তিনি জানালেন, শিশির দাস নাকি গত 3 মাস তার বাড়িতে আসেনি। তবুও আমরা গিয়ে দেখলাম বাড়িটা। সত্যি বাড়ির দরজায় তালা বন্ধ। তাহলে ব্যোমকেশ বাবু, শিশির দাসকেও পেলাম না। শিশির দাসও বাড়ি ফেরেনি। চলুন বাকি 2 জায়গায় যাওয়া যাক। তাই করা হলো। সাঁইথিয়ার পর আমরা গেলাম লাভপুর, সেখান থেকে নলহাটি। সমস্ত রকম খোঁজ নিয়ে জানা গেল লাভপুরের শর্মিষ্ঠা এবং নলহাটির ঋতু, তারাও প্রেমে পড়ে বাড়ি ছেড়ে চলে গিয়েছিল। তাদের বাড়ির লোকেরা ছেলেগুলোকে দেখেনি, শুধু নামই শুনেছিল।
শর্মিষ্ঠার প্রেমিকের নাম ছিল বিবেক, আর ঋতুর প্রেমিকের নাম ছিল রক্তিম। তারপর থেকে বিবেক এবং রক্তিমও বাড়ি ফেরেনি। অবশেষে ক্লান্ত হয়ে যখন বাড়ি ফিরলাম, তখন ঘড়িতে বাজে সন্ধে 6টা। ব্যোমকেশ বাড়ি ফিরে ঘরে প্রবেশ করল। তারপর স্নান করে এসে দাওয়াতে পাতা চাটাইয়ে বসলো আমার পাশে। কুসুম বলল, খাবেন তো? তোমারও তো মুখ দেখে মনে হচ্ছে তুমিও কিছু খাওনি। কুসুম মাথা নত করে। খাবার দাও, আর হ্যাঁ, তুমিও কিন্তু আমাদের সঙ্গে খাবে। আচ্ছা ঠিক আছে। খাওয়ার পরে বসে বিশ্রাম নিচ্ছি, তখন কুসুম জিজ্ঞেস করল, যাকে খুঁজতে গিয়েছিলেন তাকে পেলেন? না কুসুম, আমার মনে হচ্ছে সে ওই কাণ্ডে জড়িত আছে। সে তার বাড়িতে আর থাকে না। শিশিরকে পেলে হয়তো কিছু একটা তথ্য পেতাম। ব্যোমকেশ একটা দীর্ঘশ্বাস ফেলল। কি হলো কুসুম, তুমি এরকম স্তব্ধ হয়ে গেলে কেন? আপনি কি নাম বললেন? শিশির, শিশির দাস। মানে আপনি যে শিশিরের কথা বলছেন, তার কি আগে একবার বিবাহ হয়ে গিয়েছিল? এবার আমাদের অবাক হওয়ার পালা। তুমি কিভাবে জানলে? আসলে আমি শিশিরকে ভালোবাসতাম। কথাটা শুনে আমার বুকের ভেতরটা কেমন একটা হলো। কুসুম বলে চলল, আমি আর শিশির একে অপরকে ভালোবাসতাম। এবার কুসুম ব্যোমকেশের পায়ের কাছে নিজের মাথা এনে কেঁদে ফেলে বলল, আমার জন্য, তাহলে আমার জন্য সত্য নিখোঁজ হয়েছে, আমার জন্য। কুসুম 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 কুসুম, তুমি নিজেকে সামলাও, আর যা বলার পরিষ্কার করে বলো। কুসুম বলো। কুসুম খুব কষ্টে আত্মসম্বরণ করে বলে, আপনারা যেদিন বিকেলবেলা আমায় জিজ্ঞেস করেছিলেন যে আমি মন মরা কেন। হ্যাঁ হ্যাঁ, মনে আছে। এই বলে কুসুম সেদিনের বিকেল বেলার সমস্ত ঘটনা বলে গেল। শিশির তোমার সঙ্গে কথা বলতে বলতে অমাবস্যা আসছে এই কথাটি বলেছিল। এবার পুরো ব্যাপারটা বুঝতে পারছি, আর এটাও বুঝতে পারছি যে সত্যবতীকে কেন অপহরণ করা হয়েছে। আপনি আমায় ক্ষমা করবেন দাদাবাবু। আমি কিছুই বুঝতে পারছিলাম না, তাই জিজ্ঞেস করলাম, ব্যোমকেশ আমায় একটু পরিষ্কার করে বলো তো, আমাকে একটু বলো তো যে তুমি কি বুঝতে পেরেছো। এত সহজ ব্যাপারটা ধরতে পারলে না কুসুমের কথা শুনেও? না। শিশির সেদিন রাতে কুসুমকে বিয়ে করতে চেয়েছিল। তার প্রধান কারণ হলো অমাবস্যা সামনেই, অর্থাৎ তার আর একটা মেয়ের প্রয়োজন। কিন্তু কুসুম বিয়েতে রাজি হলো না। শিশির জোর করলেও কিন্তু কুসুম সেদিন রাতে গেল না নদীর ধারে। তাই শিশির মতলব করলো বাড়ি থেকে কুসুমকে তুলে নিয়ে যাবে। কিন্তু কিভাবে? অনেক উপায় ছিল। ঠিক আছে, তারপর বলো। তারপর আমরা কুসুমকে নিয়ে যাই ডাক্তারের কাছে। শিশির তার দলবল নিয়ে আসে, কিন্তু কুসুমকে দেখতে পায় না। তাই তারা সত্যবতীকে নিয়ে যায়। তাদের দরকার একজন মেয়ে, তা সে কুসুমের পরিবর্তে সত্যবতী হলেও তাদের কিচ্ছু যায় আসে না। ভেবে দেখো অজিত, ঘর ফাঁকা, সত্যবতী একা ঘরে ঘুমোচ্ছে, এর চেয়ে ভালো সুযোগ হতে পারতো। ঠিক বলেছ। তাহলে এখন আমরা কি করব? তার আগে একটা প্রশ্নের উত্তর পেতেই হবে। বলো। তোমাকে না, কুসুমকে। হ্যাঁ বলুন। আচ্ছা কুসুম, শিশির কখনো তোমাকে অজান্তেই বলেছিল যে এখন সে কোথায় থাকে? না, সেটা বলেনি, তবে বলেছিল আমায় বিয়ের পর সে একটা খুব সুন্দর জায়গায় নিয়ে যাবে। কোথায়? কোথায় সেটা? বক্রেশ্বর নদীর দক্ষিণ পশ্চিম দিকে নাকি একটি ছোট্ট দ্বীপ আছে, সেই দ্বীপে আমায় নিয়ে যাবে বলেছিল। বলেছিল শহর থেকে দূরে একেবারে শান্ত প্রকৃতির সৌন্দর্যে ভরা সেই জায়গাটি। আর তুমিও বলেছিলে যে বক্রেশ্বর হলো আরেকটি সতীপীঠের শহর। এখন সব মিলে যাচ্ছে, সব মিলে যাচ্ছে। তার মানে সত্যবতীকে বক্রেশ্বরে নিয়ে যাওয়া হয়েছে। তুমি এতটা নিশ্চিত হচ্ছ কিভাবে যে সত্যবতীকে তুমি বক্রেশ্বরই পাবে? কারণ সব সূত্র একসাথে গাঁথা রয়েছে। আমরা আগামীকালই বক্রেশ্বর যাব।
শিশির যে এত খারাপ একজন তা ভাবতেই পারিনি। মানুষকে দেখে তার চরিত্র বোঝা যায় না কুসুম। যাকে আজ আর কথা নয়, আগামীকাল অনেক কাজ আছে। ঠিক আছে। তারপর আমরা যে যার ঘরে চলে গেলাম। রাতটা কাটলে হয়। কলেজ ট্রিপ কখন শেষ হয়ে গেছে? এত দেরি কেউ করে? কখন থেকে তোমার জন্য অপেক্ষা করছি। আরে গাড়ি পাচ্ছিলাম না, তাই তো দেরি হলো। ঠিক আছে, আর সাফাই দিতে হবে না। এই নাও। তা আজ হঠাৎ গোলাপ? দেরি হওয়ার জন্য ঘুষ নাকি? আরে ঘুষ কেন হতে যাবে, বলো ভালোবাসা। ঠিক আছে ঠিক আছে, এরপর থেকে দেরি করে এলে কিন্তু আমি হারিয়ে যাব। না। ঘুমটা ভেঙে গেল। বুঝলাম ব্যোমকেশ চিৎকার করে উঠেছে। আমি তার ঘরে গেলাম, বললাম, ব্যোমকেশ, তুমি আবার স্বপ্ন দেখেছো? দেখো এবার ভোর হয়ে গেছে, এবার উঠে ফ্রেশ হয়ে নাও। হ্যাঁ হ্যাঁ চলো। আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম। আমরা বলতে ব্যোমকেশ, কুসুম আর আমি। আমরা অনেকবার কুসুমকে নিষেধ করলাম সেখানে বিপদ হতে পারে, কিন্তু কুসুম শুনল না সে আমাদের নিষেধ। সে বলল, যে আমার বান্ধবীকে তুলে নিয়ে গেছে তাকে শাস্তি পেতে আমার নিজের চোখে আমি দেখতে চাই। অগত্যা কুসুমকে নিতেই হলো। প্রথমে আমরা বোলপুর গেলাম গিরিধর বাবুর কাছে। তারপর সেখান থেকে গেলাম নন্দগোপাল বাবুকে নিতে। নন্দগোপাল বাবুকে গাড়িতে নিয়ে সোজা বক্রেশ্বরের উদ্দেশ্যে গাড়ি ছুটল। বক্রেশ্বর থানায় গিরিধর বাবু আগেই টেলিফোন করে দিয়েছিলেন। ঘণ্টা দেড়েকের মধ্যেই আমরা বক্রেশ্বর পৌঁছালাম। তারপর বক্রেশ্বর নদের কাছে, যারা ভূগোল পড়েছে তারা নিশ্চয়ই জানবে, আসলে যেসব নদীর কোনো শাখা নদী থাকে না তাদেরকে নদ বলে। ঠিক তেমনি বক্রেশ্বরও একটা নদ। আমরা ফেরিঘাটের দিকে গেলাম। সেখানে পুলিশের একটা ছোট্ট বোট অপেক্ষা করছিল। আমরা সবাই বোটে উঠে পড়লাম। বোট ছেড়ে দিল। দক্ষিণ পশ্চিম দিকে নিয়ে চলো। চালক তাই করল। আমাদের বোট চলতে শুরু করল। প্রায় আধ ঘন্টা চলার পর দক্ষিণ পশ্চিম দিকের একটা জায়গায় পৌঁছালাম। দেখতে পেলাম একটা ছোট্ট দ্বীপ। দূর থেকে দেখে বুঝতে পারা গেল দ্বীপটি জঙ্গলে ঘেরা। ওই দ্বীপটার কাছে নিয়ে চলো। চালক বোটটি নিয়ে গেল দ্বীপটির দিকে। এখানে আলাদা করে নামার কোনো স্থান নেই, তাই আমাদের কাদামাটিতেই নামতে হলো। কুসুম, নামতে পারবে তো নাকি? খুব পারবো। সাবধানে এসো। আমরা কাদা জলে মেখে দ্বীপে উঠলাম। আমরা মোট 5 জন আছি। ব্যোমকেশ, কুসুম, গিরিধর বাবু, নন্দগোপাল বাবু এবং আমি। কিছুটা পথ হাঁটার পর দেখতে পেলাম একটা বহু প্রাচীন ভগ্নপ্রায় মন্দির। ব্যোমকেশ বলল, কুসুম, তুমি মন্দিরটির পিছন দিকে গিয়ে দাঁড়াও, আর আমরা 4 জন সামনের দিকে যাব। আচ্ছা। কুসুম মন্দিরের পিছনের দিকে চলে গেল। আমরা মন্দিরের দিকে যেতে শুরু করি। আমরা যেমন পরিকল্পনা করেছিলাম ঠিক তেমন ভাবেই এগিয়ে যেতে থাকি। অজিত, দেখো। দেখলাম সামনে 2 জন ষণ্ডা গোছের লোক হাতে লাঠি নিয়ে পাহারা দিচ্ছে। আমাকে অনুসরণ করো। ঠিক আছে। ব্যোমকেশ আগে এবং আমরা 3 জন তাকে অনুসরণ করে চলতে লাগলাম। আমরা গাছের আড়াল দিয়ে যেতে শুরু করি। মন্দিরের দরজার ডান দিকে যে লোকটা দাঁড়িয়েছিল, কোনো কারণে সে একবার মন্দিরের ভিতরে গেল। ঠিক সেই সময় ব্যোমকেশ গাছের আড়াল থেকে বার হয়ে সামনের লোকটার মাথায় আঘাত করতে লোকটি অজ্ঞান হয়ে পড়ে গেল। এসো। হ্যাঁ চলো। আমরা মন্দিরের দিকে যাচ্ছি। ঠিক তখন মন্দিরের পিছন থেকে একটা শব্দ ভেসে এলো। বুঝলাম শব্দটা কুসুমের। তারপরই হঠাৎ আমি আমার মাথায় একটা সজোরে আঘাত পেলাম। সঙ্গে সঙ্গে জ্ঞান হারিয়ে মাটিতে পড়ে গেলাম। যখন জ্ঞান ফিরল তখন দেখি আমি একটা পিলারের সঙ্গে বাঁধা।
পাশে তাকিয়ে দেখি ব্যোমকেশ, গিরিধর বাবু এবং নন্দগোপাল বাবু। তাদেরও অবস্থা তথৈবচ, কিন্তু কুসুমকে দেখতে পেলাম না। ব্যোমকেশ আমার উদ্দেশ্যে বলল, অজিত, অজিত তুমি ঠিক আছো তো? আমি ঠিক আছি। তাহলে তুই ব্যোমকেশ বক্সি? এই গুরুগম্ভীর কথাটি যেদিক থেকে এলো সেদিকে তাকালাম। দেখি একটা মাঝবয়সী লোক। লোকটির গলায় নরমূল্যের মালা, গায়ে লাল পোশাক, মাথার চুল সাদা এবং মুখে দাড়ি ভর্তি, চোখগুলো জবা ফুলের মতো লাল। ঠিকই বলেছ, আমি ব্যোমকেশ বক্সি, কিন্তু তুমি কে? আমি হলাম ভৈরব তান্ত্রিক। তার মানে আগে যে 4টে মৃতদেহ পাওয়া গিয়েছিল সেগুলো? হ্যাঁ, আমি তাদের বলি দিয়েছি আমার সিদ্ধি লাভের জন্য। সত্যবতী কোথায়? আছে, এখনো পর্যন্ত জীবিত আছে, তবে আর বেশি দিন জীবিত থাকবে না। অমাবস্যা পড়তে আর 2 দিন বাকি। তারপরেই তোর পত্নীকে বলি দিয়ে আমি সিদ্ধি লাভ করব, আর আমি হব এই পৃথিবীর সর্বশক্তিমান। একবার হাতটা খুলে দিয়ে দেখ, তারপর তোর সর্বশক্তিমান হওয়া আমি বের করে দিচ্ছি। আমার স্ত্রী কোথায়? তান্ত্রিক ডাক দিল, শেষের। তারপরেই দেখি মন্দিরের এক পাশের দরজা খুলে গেল এবং সত্যবতীকে নিয়ে শিশির এসে দাঁড়ালো আমাদের সম্মুখে। শিশিরকে আমরা দেখলাম, এর চেহারাও সুন্দর। সত্যবতী ব্যোমকেশকে দেখতে পেয়ে বলল, এত দেরি করে এলে? তোমায় অন্বেষণ করতে একটু সময় লেগে গেল যে। আমি শিশিরের উদ্দেশ্যে বললাম, তুমি তো কুসুমকে ভালোবাসতে, তাই না? না, আমি কখনো কুসুমকে ভালোবাসিনি। ওকে শুধু ফাঁদে ফেলে এখানে নিয়ে আসতে চেয়েছিলাম, যাতে ওকে বলি দিতে পারি, ঠিক যেমন আমার আগের বউটাকে বলি দিয়েছিলাম। তুমি মিহিরকে বলেছিলে একটা মেয়েকে ফাঁসিয়ে যেন তোমার হাতে তুলে দেয়, তাই না? হ্যাঁ, একদম তাই। আমি মিহিরকে বলেছিলাম। আর বাকি দুজন কোথায়, মানে বিবেক আর রক্তিম? তারা দেখাচ্ছি। তারপর একটা মাটির পাত্রে 2টো কাটা মুন্ড নিয়ে আসলো একটা লোক। আমার গা গুলিয়ে উঠল। সত্যবতীও একটু আতকে উঠল। ওরা ভয় পাচ্ছিল যদি ওরা ধরা পড়ে যায়, তাই ওদের একেবারে মুক্ত করে দিয়েছি। আমাদের কাছে একটাই শর্ত, যদি ভয় পাও তার একটাই শাস্তি, মৃত্যু। ভৈরবতান্ত্রিক এবার সত্যবতীর দিকে তাকিয়ে বলল, কিরে, তোর স্বামী নাকি তোকে বাঁচাবে? দেখ দেখ দেখ, বাঁচাতে পারলো। এবার তোদের সবাইকে একসঙ্গে বলি দেব আমি। আমি ব্যোমকেশকে বললাম, কুসুম কোথায় গেল? সে ঠিক আছে, তুমি চুপ করো। ব্যোমকেশ বক্সি, সত্যান্বেষী, সত্যান্বেষী। এবার তোকে কে খুঁজতে আসবে রে? এই, তোকে কে খুঁজতে আসবে? তা জানি না, কিন্তু তোমার সিদ্ধি লাভ হবে না। কি বলে? হবে না? হবে, সব হবে, ঠিকই হবে। শিশির, সত্যবতীর গলা থেকে ছুরিটা সরাও। আর যদি না সরাই কি করবে? তাহলে ওই ছুরিটাই তোমার হৃৎপিণ্ডে বসিয়ে দেব আমি। আমি ওই তান্ত্রিককে বলেছি, তুমি ওকে মেরে ওর বুকে পা দিয়ে আমার সিঁথিতে সিঁদুর দিয়ে তবে এখান থেকে নিয়ে যাবে আমাকে। নিশ্চয়ই তাই হবে। তাই? কিন্তু তার আগে যে তোকে ছাড়া পেতে হবে। হ্যাঁ, আরে ভালো, মরার আগে ভালো কথা চিন্তা করা খুব ভালো। ঠিক এমন সময় সামনে দাঁড়িয়ে থাকা দেবী মূর্তিটির দিক থেকে শব্দ ভেসে এলো, ভৈরব। মা! আমরা সবাই হতবাক হয়ে গেলাম। দেখলাম ভৈরবতান্ত্রিকও অবাক হয়েছে। সে বলল, মা, আপনি? হ্যাঁ, আমি।
শোন, তুই সত্যবতী, ব্যোমকেশ, অজিত এবং 2 জন পুলিশকে ছেড়ে দে এখনই। কিন্তু মারে আমি যে ওদের বলি দিয়ে আপনাকে সন্তুষ্ট করতে চাই মা। কোনো কিন্তু নয়, তুই যদি না ছাড়িস তাহলে শত বলি দিলেও আমি তুষ্ট হব না। না 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 মা গো, এমন বলবেন না মা, এমন বলবেন না, আমি এখনই ছেড়ে দিচ্ছি। তারপরেই তান্ত্রিক নিজেই আমাদের বাঁধন খুলে দিল। আমরা সবাই অবাক। শোন ভৈরব, হঠাৎ দেবী মূর্তির স্বর বদলে কাশি হতে লাগলো। তখন ভৈরব তান্ত্রিক বুঝতে পারল আসলে দেবী নয়, কেউ দেবী মূর্তির পিছন দিয়ে কথা বলছিল। আমরা সবাই বিস্ময় চোখে দেখি কুসুম এবার বার হলো দেবী মূর্তির পিছন দিয়ে। ততক্ষণে অবশ্য গিরিধর বাবু এবং নন্দগোপাল বাবু তাদের পিস্তলগুলো তুলে নিয়েছে। তারপরই ভৈরব তান্ত্রিকের লোকগুলোকে গুলি করে তারা শেষ করে দিল। পড়ে রইল শুধু শিশির আর ভৈরব তান্ত্রিক। আমি তোমাকে সত্যি ভালোবেসেছিলাম শিশির, কিন্তু তুমি। আমি ভুল করেছি, আমাকে ক্ষমা করে দাও কুসুম। এমন ভুল আর কখনো করব না, কথা দিচ্ছি আমি তোমাকে। তুমি শুধু আমাকে আর একবার তোমায় আপন করে নাও। দেখি কুসুম শিশিরের দিকে এগিয়ে গেল। তারপর শিশিরকে জড়িয়ে ধরে বলল, তুমি আমার বান্ধবীকে অপহরণ করে নিয়ে এসেছিলে, তোমাকে আমি কিভাবে ক্ষমা করে দিই বলো? তারপরে শিশিরের একটা আর্তনাদ। দেখি কুসুম তার বুকে ছুরি বসিয়ে দিয়েছে। তুমি আর এই ভণ্ডতান্ত্রিক মিলে 4 মেয়েকে খুন করেছো, এমনকি আমার বান্ধবীকে পর্যন্ত তুলে নিয়ে এসেছিলে বলি দেওয়ার জন্য। তোমাদের তো বাঁচিয়ে রাখা যাবে না। এই বলে আরো কয়েকবার কুসুম ছুরিটি বসিয়ে দিল শিশিরের বুকে। আঘাতপ্রাপ্ত হয়ে শিশির মাটিতে লুটিয়ে পড়ল। এবার ভৈরব তান্ত্রিক, তোমার সঙ্গে কি করা যায়? আমি সর্বশক্তিমান, আমি অমর। একটি গুলিতে তোর খুলি উড়িয়ে দি, তখন বোঝা যাবে তুই কেমন অমর। না নন্দগোপাল বাবু, ও আমার স্ত্রীকে মারতে চেয়েছিল, আর আমার স্ত্রী ওকে বলেছিল যে আমি ওকে মারব। তাহলে তাই হোক। ভৈরব তান্ত্রিক, এখন তুমি আর আমি, আমাদের মাঝে কেউ আসবে না। ভৈরব দৌড়ে গেল ব্যোমকেশের দিকে, ব্যোমকেশও গেল ভৈরব তান্ত্রিকের দিকে। একটা ঘুষি লাগলো ব্যোমকেশের চিবুকে, ব্যোমকেশ পড়ল মাটিতে। ওঠ 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 ওঠ। ব্যোমকেশ উঠল। এবার ব্যোমকেশ একটা ঘুষি দিল ভৈরব তান্ত্রিকের থুতনিতে। ভৈরব একটু দূরে সরে গেল। এইভাবে তাদের লড়াই চলল বেশ কিছুক্ষণ। তারপর ভৈরব হাতে একটা খড়গ তুলে দিল। সত্যবতী মূর্তির পাশে থাকা ত্রিশূলটা দিল ব্যোমকেশের হাতে। চলল তাদের লড়াই। ব্যোমকেশ একসময় তার হাতের ত্রিশূলটা বসিয়ে দিল ভৈরব তান্ত্রিকের বুকে। সঙ্গে সঙ্গে মাটিতে লুটিয়ে পড়ল ভৈরব তান্ত্রিক। ব্যোমকেশ তার বুকে পা দিয়ে দাঁড়ালো। কুসুম দেবী মূর্তির পায়ের কাছে রাখা সিঁদুর নিয়ে এসে ব্যোমকেশের হাতে দিল। পরিয়ে দাও সত্যবতীকে। ব্যোমকেশ কৌটো থেকে এক চিলতে সিঁদুর পরিয়ে দিল সত্যবতীর সিঁথিতে। রাবণের মতো বলবান রাক্ষসকেও মরতে হয়েছিল, আর তুমি তো সাধারণ মানুষ ভৈরব তান্ত্রিক, তাই এভাবেই তোমাকে মরতে হলো, এভাবেই। তারপর আমরা মন্দির থেকে বার হচ্ছে এমন সময় একটা চিৎকার শুনতে পেলাম। পিছন দিকে তাকিয়ে দেখি ভৈরব তান্ত্রিক উঠে দাঁড়িয়েছে। এবার সে তার বুকে বিঁধে থাকা ত্রিশূলটা তুলে ছুঁড়ে দিল সত্যবতীকে লক্ষ্য করে। সঙ্গে সঙ্গে একটা মেয়ের আর্ত চিৎকার পুরো মন্দিরটাকে কাঁপিয়ে দিল। আমরা অবাক হয়ে দেখলাম ত্রিশূলটা এসে আঘাত করেছে কুসুমের উদরে। সত্যবতীকে বাঁচাতে সে সত্যবতীর সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছিল। তারপরেই শুনলাম গুলির শব্দ। ব্যোমকেশ, গিরিধর বাবু এবং নন্দগোপাল বাবুর পিস্তল একসঙ্গে গর্জে উঠল আর ঝাঁঝরা করে দিল ভৈরব তান্ত্রিককে। কুসুম ততক্ষণে
লুটিয়ে পড়েছে মাটিতে। তুই কেন এরকম করলি কুসুম? কেন এরকম করলি? তুই আমার বান্ধবী সত্য। তোর কোনো ক্ষতি হতে আমি দিতে পারি না। দাদাবাবু সত্যকে সবসময় খুশি রাখবেন। কুসুম তার শেষ নিঃশ্বাস ত্যাগ করল। সত্যবতী কেঁদে উঠল। কুসুম, আমার চোখেও জল ভরে গেল। ব্যোমকেশ কুসুমের অপলক চেয়ে থাকা চোখের পাতায় হাত দিয়ে সেটা বন্ধ করে দিল।